হচ্ছে আজকের টপিক হচ্ছে কিনা ডায়োড। সোফার আমরা কি ডিসকাস করেছি যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর ইজ ফিল্ড উইথ এয়ার, না? এয়ারের মধ্যে যখন ক্যাপাসিটর রাখা রয়েছে, ধর বললাম এমন করে দুটো প্লেট রয়েছে, মাঝখানে এয়ার রয়েছে, অ্যান্ড ফর এয়ার উই ডিফাইন দা পারমিয়াবিলিটি অ্যাজ এপসিলন নট। তার জন্য দেখেছিলাম যে ক্যাপাসিট্যান্স যেটা বেরিয়েছিলাম সেটা হচ্ছে এপসিলন নট এ বাই বি। এবার অবশ্যই এই সি নাম্বারটা আমাদের ছোট আসে। এই প্লেটে চার্জ পজিটিভ ছিল প্লাস কিউ, এই প্লেটে মাইনাস কিউ চার্জ ছিল, সিটা ছোট আসছিল। কিন্তু এখানে একটা অসুবিধা। হোয়াট ইজ দ্য প্রবলেম? ইফ আই ফিল উইথ এয়ার, ফার্স্ট প্রবলেম যেটা হচ্ছে কিনা সি নাম্বার ইজ অন দ্য লোয়ার সাইড। সি নাম্বার লোয়ার সাইড কেন বলতে চাইছি? বিকজ এপসিলন নট নাম্বারটা খুব ছোট না। কারণ এপসিলন নটটাকে যদি ক্যালকুলেট করি সেটা হচ্ছে কিনা 8.85 ইন্টু টেন টু পাওয়ার মাইনাস 12। এই নাম্বারটা খুব ছোট, এ করবে কিনা সবসময় সি নাম্বারটাকে ছোট। একটা ড্রব্যাক হচ্ছে সি নাম্বারটা ছোট হচ্ছে। আর একটা ড্রব্যাক হচ্ছে কিনা এই যে পজিটিভ আর নেগেটিভ দুটো প্লেট যদি পাশাপাশি রাখি, সো দে উইল ফিল অ্যাট্রাকটিভ ফোর্স লাইক দিস, তাই তো? একটা পজিটিভ প্লেট রয়েছে, একটা নেগেটিভ প্লেট রয়েছে, দে উইল ফিল অ্যাট্রাকটিভ ফোর্স লাইক দিস, এন্ড বিকজ অফ দ্যাট ফোর্স তাহলে এই প্লেটটা কি হবে, কিছুক্ষণ পরে জুড়ে যাবে, তা প্লেটটা যে ড্যামেজ হয়ে যাবে। বুঝা গেছে? আমি একটা কন্ডাক্টর প্লেটকে সেপারেট করে রাখলাম, একটা ডিস্টেন্স দিয়ে বললাম এটা আমি একটা ক্যাপাসিটর বানিয়ে দিচ্ছি, ভালো কথা। তার জন্য ক্যাপাসিট্যান্স তো বললাম যে এপসিলন নট এ বাই ডি হচ্ছে, ভালো কথা, খুব সুন্দর হচ্ছিল। কিন্তু দেখলাম যে যখন এই ক্যাপাসিটরটাকে রান করা শুরু করলাম, তখন দেখলাম যে এই পজিটিভটার ফোর্স এইদিকে আসবে, এইটুকু এইদিকে ফোর্স, কারণ অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে। একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ অ্যাট্রাক্ট করবে। তাহলে এই ফোর্স যদি থাকে তাহলে কি হবে, কিছুক্ষণ পরে দেখবো যে এই ক্যাপাসিটর নেই, তারপরে দুটো প্লেট জুড়ে গিয়ে বসে আছে। জুড়ে গিয়ে বসে আছে মানে কন্ট্যাক্টে এসে গেছে, মানে চার্জ হবে, জিরো চার্জ এসে গেছে, মানে ক্যাপাসিটির কোনো ক্ষমতাই থাকবে না। তাহলে আমি ক্যাপাসিটি এক্সপেরিমেন্ট শুরু করলাম, কিন্তু দেখলাম যে কিছুক্ষণ পরে ক্যাপাসিটিটা নষ্ট হয়ে গেছে, তাহলে কোনো কাজে এলো না। তাহলে আমাকে করতে হবে কি, এই ক্যাপাসিটিটাকে সবসময়তে উল্টো দিকে একটা ফোর্স দিয়ে ধরে রাখ, না? উল্টো দিকে যদি একটা ফোর্স দিয়ে ধরে রাখতে পারি, দেন অনলি আই ক্যান এনশিওর দ্যাট দ্য ক্যাপাসিটর প্লেটস আর নট জয়েন্ট টুগেদার, এবং এই ফোর্সটা শুড বি ইকুয়াল টু দ্যাট সেম ফোর্স উইথ হুইচ দে আর বিং অ্যাট্রাক্টেড। হতে হবে তো। তাহলে আমাকে প্রথম যেটা বের করতে হবে, হোয়াট ইজ দ্য ইফেক্ট। ইন অর্ডার টু প্রিভেন্ট দ্যাট, এদের মাঝখানে যদি এরকম একটা কোনো মেটেরিয়াল বসিয়ে দিতে পারি, এই মাঝখানে যে একটা মেটেরিয়াল বসে আছে, এই মেটেরিয়ালটা তো অলরেডি একটা গার্ড দিচ্ছি, ক্যাপাসিটর প্লেট যদি না জুড়ে যায়। এই একটা প্লেট ছিল, এই একটা প্লেট ছিল, আর বললাম যে মাঝখানে একটা মেটেরিয়ালকে আনছি ইনস্টেড অফ এয়ার, তাহলে একটা ব্লককে এখানে ঢুকিয়ে দিই। তো এই ব্লকটা কি করবে, দুটো সাপোর্ট দিচ্ছে, একটা হচ্ছে এই সি কে বাড়িয়ে দেয়, কেমন করে বাড়ায় সেটা আমরা দেখবো। আর একটা হচ্ছে প্লেটগুলো জুড়তে পারবে না, না, প্লেটগুলোকে জোড়া বন্ধ করে দিল। এইটা হচ্ছে অ্যাডভান্টেজের বাইরে। অ্যাডভান্টেজের ডাইরেক্টিভটা আগে পড়বো না, আমরা পড়বো কি, প্রথমে ফোর্সটা কত, ফোর্স অন প্লেট। কারণ আমাকে এইটাই দেখতে হবে, ফোর্সটা কত এলো, এই ফোর্সটাকে এলিমিনেট করতে। হুম, ফার্স্ট টপিক হচ্ছে ফোর্স বিটুইন দ্য ক্যাপাসিটর। কেন ফোর্সটা আসছে এটা বোঝা গেছে, হ্যাঁ। নাও আই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য হোয়াট ইজ দ্য ফোর্স অন দ্য প্লেট। আমি যদি বলি যে নেগেটিভ প্লেটের উপর ফোর্স এইটা রয়েছে, ফোর্স অন নেগেটিভ প্লেট যদি বের করতে চাই, দ্যাট ইজ নাথিং বাট দ্য ফোর্স অন পজিটিভ প্লেট। এই প্লেটে তো সেম ফোর্স আছে, দুটো ফোর্স ইকুয়াল হবে। সো ফোর্স অন মাইনাস টু প্লেট যদি বের করি, তাহলে আমি কি লিখবো, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু প্লাস কিউ চার্জ ইন্টু মাইনাস টু। বোঝা গেল কি লিখলাম? কেন ফোর্স ইকুয়াল টু যে আমরা ইকিউ লিখি, ফোর্স ইকুয়াল টু ই ইন্টু কিউ লিখি। হোয়াট ইজ ই? ই ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড বাই অল দ্য আদার চার্জেস এক্সেপ্ট দ্যাট চার্জ অন হুইচ আই এম ক্যালকুলেটিং দ্য ফোর্স। এই কনসেপ্টটা মাথা ঢুকেছে কি? কোনো ডাউট থাকলে বলে দিচ্ছি আর আমি আগেও রিপিট করেছিলাম। ধর বললাম যারা ফোর পার্টি, একটা চার্জ বললাম কিউ ওয়ান, একটা বললাম কিউ টু, একটা বললাম কিউ থ্রি, একটা বললাম কিউ। নাও আই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য ফোর্স অন লেট আস সে কিউ। কিউ টুর উপরে ফোর্স বের করতে, কিউ টুর উপর ফোর্স মানে কি, আমি যে ফোর্সটা বের করতে চাইছি লিখবো কত করে, ই ইন্টু কিউ টু লিখবো। ফোর্স অন চার্জ পার্টিকুলার বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড এট দ্যাট পার্টিকুলার পয়েন্ট মাল্টিপ্লাই বাই দ্য চার্জ ইটসেলফ। তাহলে এখন ইটা কি, ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড বাই কিউ ওয়ান, কিউ ফোর অ্যান্ড কিউ, নট বাই কিউ, না? এই ইটার মধ্যে কারা কারা ঢুকে আছে, একটা ই আছে ডিউ টু কিউ ওয়ান ঢুকে আছে, একটা ই ডিউ টু কিউ থ্রি ঢুকে আছে, একটা ই ডিউ টু কিউ ফোর ঢুকে আছে। যার উপর ফোর্স বের করি এক্সেপ্ট দ্যাট চার্জ অল দ্য আদার চার্জেস আর টেকেন ইনটু কনসিডারেশন টু ক্যালকুলেট দি। সেই কারণে এখানে লিখেছি যে ইলেকট্রিক ফিল্ড বাই দ্য পজিটিভ চার্জ মাল্টিপ্লাই দ্য নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভকে বসিয়েছি কারণ ডিরেকশনে বলছি, তো ডিরেকশন উল্টো দিকে আসছে।
ই ডিউ টু প্লাস কিউ চার্জ যদি করতাম তাহলে কত লিখতাম? একটা সিঙ্গেল চার্জ রয়েছে যার মধ্যে সিগমা কত, এখানে সিগমা রয়েছে। সো ফর ওয়ান সিঙ্গেল প্লেট অফ চার্জ সিগমা, হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড? সিগমা বাই 2 এপসিলন নট। তাই তো, এটা ইলেকট্রিক ফিল্ড হয়। ইন্টু কিউ লিখবো, ইন্টু কিউ লিখে দিলাম। তাহলে সিগমা মানে কত? কিউ বাই এ। তো কিউ বাই 2a এপসিলন নট ইন্টু কিউ। So ultimately force on the charge plate is equal to q square by 2a epsilon naught. এটা হচ্ছে ফোর্স অন দ্য প্লেট। বোঝা গেল? ফোর্স অন দ্য চার্জ প্লেট ইজ q square by 2 epsilon. So এই ফোর্সটা করছে কি? It will pull the plate together. So in order to avoid the movement of the plate, I have to apply. হ্যাঁ, তা তো থাকবেই। কেন কি? আমি তো জানি যে এই যে ফোর্সটা হচ্ছে অ্যাকশন রিয়াকশন পেয়ার তৈরি করছে না। এই ফোর্সটা যদি অ্যাকশন বলি, উল্টো ফোর্সটা রিয়াকশন। Fraction reaction pair acts on two different body, মনে করো দেখ, equal magnitude, same nature, opposite direction, সবকটা স্যাটিসফাই করছে। ইকুয়াল ম্যাগনিটিউড তো হতেই হবে, ইকুয়াল ম্যাগনিটিউড না হলে হবে কেমন? না, ম্যাটার করছে না, কারণ এটা তো আমি ধরেছি যে এই প্লেটটা কেমন প্লেট ধরেছি, এই প্লেটটা ধরেছি ইনফাইনাইট। না, এটাকে ইনফাইনাইট প্লেট ধরা আছে। অ্যান্ড ফর ইনফাইনাইট প্লেট দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সব পয়েন্টগুলো মাথায় ঢোকা, তাহলে যে মাথায় আসে। আমি এখানে যে ইনফাইনাইট চার্জশিপ থাকে তার জন্য যে ফিল্ডটা তৈরি হয়, দ্যাট ফিল্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পজিশন না। যে কোনো লোকেশনে থাকি ইলেকট্রিক ফিল্ড সেম থাকবে। Why? Because the plate is infinite, infinitely large. Infinite plate কেমন করে এনশিওর করছি? By assuming that the distance between the plate, এই যে d ডিস্টেন্সটা রয়েছে, that is much much less than the capital area per section. তবে গিয়ে বলবো যেটা বিহেভ করছে অ্যাজ অ্যান ইনফাইনাইট। ওকে, জেনারেলি হবে কি, এইটা ধর সেন্টিমিটার ইউনিটে দেওয়া হবে, যেটা বললাম 10 সেন্টিমিটার স্কোয়ার এইটা, ঠিক আছে? আর ডিটা দেওয়া থাকবে অ্যারাউন্ড ধর বললাম 2 মিলিমিটার। তাহলে বুঝতে পারছি ডি নাম্বারটা খুব ছোট কম্পেয়ার টু এ। দ্যাট মিনস উই ক্যান সেফলি স্টেট এট ইনফাইনাইট প্লেট। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিওমেট্রি, এরকম ডাইমেনশন। তো করেসপন্ডিং টু দ্যাট আমরা যে প্লেটটা বললাম, দ্যাট প্লেট ইজ অ্যাক্টিং অ্যাজ ইনফাইনাইট প্লেট, অ্যান্ড ফর দ্যাট ইলেকট্রিক ফিল্ড ইজ কনস্ট্যান্ট। ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হয়ে গেল মানে চার্জটা পেয়ে গেলাম, ফিল্ডটা দেখতে পেলাম সিগমা বাই 2 এপসিলন নট। করেসপন্ডিং চার্জ দিয়ে মাল্টিপ্লাই করলাম, সো দ্যাট উইল বি দ্য ভ্যালু অফ ফোর্স অন দ্য প্লেট। এবং এই ফোর্সটা হচ্ছে কিনা ইকুয়াল অ্যান্ড অপোজিটলি অ্যাক্টিং অন দ্য টু প্লেট। তাহলে এই ফোর্সটাকে যদি নালিফাই করতে হয় এফেক্টটাকে, দ্যাট মিনস আই হ্যাভ টু পুল দ্য প্লেট উইথ দ্য সেম ইকুয়াল ফোর্স। ঠিক আছে? তাহলে এই দিকে আমাকে একটা ফোর্স দিয়ে ধরে রাখতে হবে, সো দ্যাট প্লেটস আর নট অ্যাটাচড উইথ ইচ আদার। মাথা ঢুকলো এই জায়গাটা, এটাকে ধরে রাখতে। কিন্তু এটা কি প্র্যাকটিক্যালি পসিবল? প্র্যাকটিক্যালি পসিবল। তার মানে এই ধরনের ক্যাপাসিটি আমরা অ্যাকচুয়ালি ইউজই করি। আমরা যে এয়ার ফিল্ড ক্যাপাসিটি করছি, দ্যাট এয়ার ফিল্ড ক্যাপাসিটি নট অ্যাট অল ইউজ প্র্যাকটিক্যাল। Why? Because this is the draw. এটা করা সম্ভব না, কে ধরে রাখবে? হুম, তার মানে হবে কিছুক্ষণ পরে ওটা জুড়ে যাবেই যাবে। দেখ, 4 সেকেন্ডে খুব বড় ম্যাগনিটিউড আসতে চলেছে। Why? Because এপসিলন নট কামস টু দ্য ডিনোমিনেটর। এপসিলন নট ডিনোমিনেটর আসে মানে ফোর্সের ম্যাগনিটিউড বোঝা যাচ্ছে কি লেভেলে উঠতে চলেছে। ভেরি হাই অ্যামাউন্ট অফ ফোর্স উইল বি জিততে পারে। ঠিক আছে? তাহলে ওই ফোর্সটাকে প্রিভেন্ট করতে পারে একমাত্র ইফ আই প্লেস দ্য ডায়াল। আমি উল্টো দিকে যে ফোর্সের গল্পটা ভাবছিলাম, দ্যাট ফোর্স ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল টু বি অ্যাপ্লাইড। কারণ ওই ফোর্সটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স ইজ গোইং টু বি ভেরি লো। ঠিক আছে? সো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, যে আমাকে বললো যে তুমি ডাইরেক্ট্রিক কনসেপ্টে ঢোকার চেষ্টা করো। এইখানে আমি এটাকে লিমিট করতে পারছি না। এবার ধর বললাম যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করলাম যে ক্যাপাসিটার প্লেট গুলোকে আমি পুল করছি বাই এ ফোর্সে। এটা সে এগেন ইট ইজ ফিল্ড উইথ এয়ার, এয়ার দিয়ে ফিল করা আছে। আমরা জানি যে এর মধ্যে এদিকে একটা ফোর্স থাকবে। সো ইন অর্ডার টু অ্যাভয়েড দিস কুলিং এফেক্ট, আমি উল্টো দিকে একটা ফোর্স দিয়ে টানবো। এই দুটো প্লেটকে উল্টো দিকে ধরে একটা ফোর্স দিয়ে টানার চেষ্টা করি। ঠিক আছে? সো উল্টো দিকে ফোর্স দিয়ে টানার চেষ্টা করছি, অ্যান্ড এগেন দ্য পুলিং ইজ দ্যাট এফ ইজ গ্রেটার দ্যান দিস। মানে এই নাম্বারটা যদি এফ প্রাইম বলে থাকি, এফ নাম্বারটা হচ্ছে গ্রেটার দ্যান এফ। তাহলে কি হয়? আমি এখন এই এফটা যেটা দিচ্ছি, দ্যাট ইজ এফ প্রাইম। এফ প্রাইম ইজ হোয়াট? কিউ স্কোয়ার বাই 2 এপসিলন নট, যেটা আমি বের করলাম, তার থেকে বেশি। So if I apply a force of capital A on the plate which is more than the F prime, then what happens? কি হতে পারে? The separation between the plate will increase or decrease. এই D নাম্বারটা কি? ইনক্রিজ করবে, বোঝা গেছে? ইনক্রিজ করবে। So let us say
আমি এমন করে ফোর্সটা অ্যাপ্লাই করলাম সো দ্যাট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট ইনক্রিজেস ভেরি স্লোলি। তো বিটা ইনক্রিজ করবে এটা বুঝতে পেরেছি, কিন্তু স্লোলি স্লোলি করছি। হোয়াই স্লোলি? বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু গেট এনি কাইন্ড অফ কাইনেটিক এনার্জি ডেভেলপ ইনসাইড। Why? Because plate has some kind of mass. এবার যদি খুব জোরে প্লেটটাকে মুভ করার চেষ্টা করি, দ্যাট মিনস দ্য কাইনেটিক এনার্জি উইল বি ডেভেলপ। কিন্তু আমরা চাইছি স্লো। দ্যাট মিনস কাইনেটিক এনার্জি ইনসাইড দ্য প্লেট, প্লেটের জন্য যদি কাইনেটিক এনার্জি দেখি, দ্যাট ক্যান বি টেকেন অ্যাজ অ্যাপ্রক্সিমেটলি। এই কারণে এটাকে আস্তে আস্তে টানার চেষ্টা করা হয়েছে, সো দ্যাট এমন করে টানলাম যে ডি নাম্বারটা বেড়ে গিয়ে 2D হয়ে যায়। একটা এক্সাম্পল দেখাচ্ছি, লেট আস সে ডি ইজ ইনক্রিজ ফ্রম ডি টু 2। ঠিক আছে? সো ইউ আর আস্কড টু ক্যালকুলেট। একেবারে করতে দিয়েছে কি, বের করতে দিয়েছে ফাইন্ড ওয়ার্ক। কেন ওয়ার্কের গল্প আসছে এখানে? বিকজ আই এম অ্যাপ্লাইং ওয়ান ফোর্স। তো ফোর্স ইজ প্রডিউসিং সাম কাইন্ড অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ওয়ার্ক ডান বের করতে পারবো, আমাকে ওয়ার্ক ডান বের করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? So as the increase in distance takes place, let us say ধর at any separation, at any distance তুই দেখলি, at any time দেখলি, let us say the distance between the plate is x, এই নাম্বারটা তো x। So at this instant, what is the capacitance of the plate? That is equals to epsilon naught a by x বলতে পারবো? Capacitance equals to epsilon naught a by x. What is electric field inside this capacitor plate? That is equals to sigma by epsilon naught. That remain constant. এটা constant, এটা চেঞ্জ করবে না, বোঝা গেছে? So once I increase the separation, there is no change in the electric field. Only situation is that the capacitance will decrease. না, as x increases, c number decreases. এটা বোঝা গেছে? As x increases, c number decreases. So what is the charge inside the capacitor plate? What is the charge inside the capacitor plate? So capacitor এর মধ্যে যে চার্জটা রয়েছে at any time t, let us say that is equal to c into potential difference v. Okay, c into potential difference v. Now what happens to the v potential difference? Now v can be written as e by x. V equals to e by x, but e remain constant, x is increasing, so v কি হবে? v decrease করে যাবে। What happens to c? c decrease করে যাবে। ওকে, হ্যাঁ তাই 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 কি কনফিউশন হচ্ছে তো এবার এখানে? দেখ সি, হ্যাঁ হওয়া উচিত নয়, কেন হওয়া উচিত সেটা আমি এক্সপ্লেন করছি। সি উইল ডিক্রিজ। আমি কি বললাম? মনে হচ্ছে যে এক্সটা বাড়ছে, সিটা কমছে, দ্যাট ইজ ঠিক, there is no doubt, but there is no change in the v. ভিটা কেন চেঞ্জ হবে না? দেখ বেসিক্যালি আমি বলছি কি কিউ নাম্বার হোয়াট, কিউ whether any change in কিউ কি, কিউ কি চেঞ্জ হবে? কিউ ইজ কনস্ট্যান্ট। তো কিউ নাম্বারটা যদি কনস্ট্যান্ট করতে হয়, তাহলে ভি নাম্বারটা কি করতে হবে? ভি নাম্বারটা, ভি বাড়বে তো, বোঝা গেছে? ভি ক্যান নেভার ডিক্রিজ। ভি ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য প্লেট। ভি ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য প্লেট। সো আমি বলছি কি, যেহেতু কিউটা কনস্ট্যান্ট আছে, দ্যাট মিনস ভি শুড ইনক্রিজ, ভি ক্যান নেভার ডিক্রিজ। এবার দেখ ভিটা বাড়ছে, সিটা কমছে, ওভারঅল এফেক্টে কিউ রিমেন কনস্ট্যান্ট, দ্যাট ইজ ট্রু। হয়েছে? হয়েছে? এনার্জি ইনসাইড দ্য ক্যাপাসিটি, এই দুটো এক্সপ্রেশন আইদার আমি লিখতে পারি হাফ সিভি স্কোয়ার অর কিউ স্কোয়ার বাই 2c। ঠিক আছে, এই ইকুয়েশনে বুঝতে পারবো না হয়তো ইট ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং, বিকজ সি কমে যাচ্ছে, ভি বেড়ে যাচ্ছে, সো দিস ইজ নট প্র্যাকটিক্যাল টু ইউজ। সো উই গো ফর দিস সেকেন্ড ইকুয়েশন। কিউ কি হবে? কনস্ট্যান্ট আছে, বাট সি ইজ ডিক্রিজিং, সো এনার্জি অফ দ্য ক্যাপাসিটি ইনক্রিজ। বোঝা গেছে? সো এইচ এনার্জি বাড়লো বিকজ অফ হোয়াট? বিকজ অফ ওয়ার্ক। বিকজ অফ ওয়ার্ক, বোঝা গেছে? বিকজ অফ ওয়ার্ক। সো ওয়ার্ক ডান কত হলো? ইনিশিয়াল এনার্জি কত ছিল? ইনিশিয়াল এনার্জি বলে তো, ইনিশিয়াল এনার্জি অফ দ্য ক্যাপাসিটি হাফ সি ভি স্কোয়ার, সরি কিউ স্কোয়ার বাই 2c ছিল। হ্যাঁ, হোয়াট ইজ ইনিশিয়াল সি? ইনিশিয়াল সি যদি এপসিলন নট এ বাই বি বলে থাকি, ফাইনাল এটা হচ্ছে সি ইনিশিয়াল, সি ফাইনাল ইজ হোয়াট? এপসিলন নট এ বাই 2d। এই নাম্বারটা যদি সি নট যদি বলতে, 2c নট বলতে পারবো তো, বোঝা গেছে?
So C final is C naught. So C initial is 2 C naught. So E initial is Q square by 2 into 2 C naught. Means Q square by 4 C naught. Okay. E final is what? E final is Q square by 2 C, means Q square by 2 C naught. Okay. So delta E is what? Delta E is basically Q square by 2 C naught minus Q square by 4 C naught. Okay. তাহলে এইটা আনসার কত? Q square by 4 C naught. That is the word. Okay. That is the word. মাথা ঢুকলো কিছু? So here work is being done by keeping the charge to be constant. By keeping the charge to be constant. ওটা অ্যাপ্লাই করা যাবে না এখানে। সব সময়কে সব ইকুয়েশন, সো দিস ইকুয়েশন আমি ইচ্ছে করে লিখেছি, এইটা কাটি এবার। দিস ইকুয়েশন ক্যান নট বি অ্যাপ্লিকেবল ওভার। ওয়াই? বিকজ এইখানে ভি ইজ ডিপেন্ডেন্ট অন চার্জ। কেন কি? এইখানে তার মানে এই যে গল্পটা করছি, দেয়ার মাস্ট বি ওয়ান ব্যাটারি। দেয়ার মাস্ট বি ওয়ান ব্যাটারি। ব্যাটারি থাকতে হবে তো, ব্যাটারি থাকতে হবে। তো ব্যাটারি ইজ, যদি ব্যাটারি না লিখে থাকি তার মানে বুঝতে হবে যে ভি ইজ এ ভ্যারিয়েবল পয়েন্ট। এর পরের অঙ্কটাই পরেরটা আছে, ঠিক আছে? তো এইখানে হচ্ছে কি, এই কন্ডিশনটা হচ্ছে এখানে ক্যাপাসিটরকে পুল করা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট চার্জ। অ্যাট কনস্ট্যান্ট চার্জ। হ্যাঁ বলো, বলছি আসছি, এটা বলিনি তো। সো হেয়ার দ্য ক্যাপাসিটর প্লেটস আর বিং পুলড উইথ এ কনস্ট্যান্ট চার্জ। এটা কি মাথা ঢুকেছে? অ্যাট কনস্ট্যান্ট চার্জ। অ্যাট কনস্ট্যান্ট চার্জে ক্যাপাসিটর প্লেটটিকে টানা হাঁচড়া করা হচ্ছে সো দ্যাট দ্য সেপারেশন ইজ ইনক্রিজ। ওকে, তার জন্য এই সিচুয়েশন হলো। আমি বের করতে পারবো হোয়াট ইজ দ্য ফাইনাল ওয়ার্ক ডান। দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। এরপর অঙ্কটা দেখ, তাহলে বুঝতে পারবে। So whenever the capacitor plates are pulled by the simple force keeping the charge to be constant, Q is equals to constant লিখে করছি, so work done comes due to the change in energy, মানে E initial minus E final, এটা হচ্ছে work done ভ্যালুটা। সেখান থেকে পেলাম কত? Q square by 4 C naught। না, what is C naught? C naught কে বলেছি epsilon naught A by 2D। এইটা হচ্ছে আমার আনসারটা। ওকে, এটা বোঝা গেল? হ্যাঁ, তার মানে এবার ক্যাপাসিটর গুলো পুল করেছিলাম উইথ ফোর্সে, কিন্তু কন্ডিশন অনেক কিছু অ্যাপ্লাই করলাম। হোয়াট ইজ দ্য কন্ডিশন? কন্ডিশন ইজ দ্যাট এফ মাস্ট বি গ্রেটার দ্যান এফ ই হতে হবে, এই ফোর্সের থেকে বেশি রয়েছে, এবং খুব স্লাইডলি একে পুল করা হচ্ছে সো দ্যাট দেয়ার ইজ নো কাইনেটিক এনার্জি চেঞ্জ। সো এন্টায়ার এনার্জি গোজ ইনসাইড দ্য ক্যাপাসিটর অ্যাজ এ ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড এনার্জি। কারণ ক্যাপাসিটির মধ্যে কি ফর্ম এনার্জি? ইলেকট্রিক ফিল্ড এনার্জি, যেটাকে আমরা এনার্জি অফ দ্য ক্যাপাসিটরকে লিখেছিলাম, ইউকে লিখেছিলাম হাফ সিভি স্কোয়ার করে লিখেছিলাম। এটা কখন আসে? হোয়েন এভার দ্য চার্জ ইজ গিভেন টু দ্য প্লেট। প্লেটের চার্জের এনার্জিটা আসে। এবার আমি যেহেতু প্লেটটাকে মুভ করছি উইথ স্লোলি, তার মানে কি দ্যার ইজ নো এনার্জি কামস ইনসাইড দ্য ক্যাপাসিটর প্লেট ইন দ্য ফর্ম অফ কাইনেটিক। এটা ধরে নিচ্ছে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা করতে পারলাম। এর পরের পার্টটা হচ্ছে একই অঙ্ক, বাট এগেইন আই এম পুলিং দ্য প্লেট, হ্যাঁ, পুলিং দ্য প্লেট উইথ দ্য ফোর্স এ, but now the battery is given. এবার ব্যাটারি ভি ভোল্ট একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি। এগেন আই এম পুলিং, কন্ডিশন রিমেন সেম। এই এফ প্রাইম যে ফোর্সটা রয়েছে তার থেকে বেশি ফোর্স রয়েছে, তার জন্য এটা পুল করা যাবে। এক নম্বর, এগেন দে আর পুল স্লোলি, স্লোলি পুল করা হচ্ছে। এবার আমাকে জিজ্ঞেস করছে আবার কি, ঠিক আছে? এগেন আমার গল্পটা একই সঙ্গে থাকবে। এবার এইখানে কিন্তু চার্জ চেঞ্জ করবে, দেখ এখানে ভিটা সেম থাকবে না। তো at any x separation, হ্যাঁ, at any x separation যদি দেখি, তাহলে এখানে ক্যাপাসিট্যান্স কত লিখবো? সি কে লিখে দেবো এপসিলন নট a by x, এপসিলন নট a by x, and corresponding চার্জ কত লিখবো? চার্জ should be equal to c into v, that means এপসিলন নট a by x into v। বোঝা গেছে? হ্যাঁ, দেখা যাবে তো? সিটা কি হলো? সিটা এক্স যত বাড়ছে, আবার সেই ডি থেকে টু ডি করে দিচ্ছে। হ্যাঁ, অঙ্কটা সে একই আছে, মুভিং দ্য প্লেট ফ্রম ডি টু টু ডি, এই জিনিসটা করছে। কারণ এক্স নাম্বারটার উপর সি নাম্বারটা কমে যাচ্ছে, আবার কিউ নাম্বারটাও কমে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। বোথ আর ভ্যারিয়েবল কোয়ান্টিটি। বাট এখানে কি বলেছি, এফটা হচ্ছে কিনা স্লাইটলি বেশি, মানে আমি ধরে নেবো যে এফ নাম্বারটা যেটা রয়েছে সেটা হচ্ছে অলমোস্ট এফ প্রাইমের সঙ্গে। এফ প্রাইম মান কি? ফোর্স বিটুইন দ্য প্লেট, সেটাই কাউন্ট করে লেখে ইউ স্কোয়ার বাই টু এপসিলন, এইটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? ইউ স্কোয়ার বাই টু এপসিলন। এবার কিউ এর ভ্যালুটা বসিয়ে দিই,
কিউ মানে কত রয়েছে? কিউ মানে রয়েছে দেখ এপসিলন নট এ বাই ভি, এপসিলন এ বাই এক্স এর হোল স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার বাই 2a এপসিলন, এরকম একটা নাম্বার পেলাম তো নাকি? ঠিক করলাম তো? দেখে নে, এই যে কিউ নাম্বারটা কোনটা? এই নাম্বারটা, কিউ স্কোয়ার বাই 2 এপসিলন নট। এবারে যখন সিম্পলাই করলাম, ফোর্সটা কত হলো দেখ এপসিলন নট এ ইন্টু ভি স্কোয়ার বাই 2x স্কোয়ার। ঠিক আছে, বাকিগুলো কাটছে না? ঠিক আছে, বুঝছে? সো ওয়ার্ক ডান ইন মুভিং দ্য প্লেট ফ্রম ডি টু 2D, তাহলে ওয়ার্ক ডান কত হবে? আমি জানবো ফোর্সটা ভ্যারিয়েবল এলো তো, ফোর্সটা ভ্যারিয়েবল তো। হুম, বোঝা গেছে? এখানে ফোর্সটা ভ্যারিয়েবল, কিন্তু আগের ফোর্সটা ভ্যারিয়েবল ছিল কি? আগের ফোর্সটা ফোর্সটা কিন্তু কিউ স্কোয়ার বাই 2 এপসিলন নট হয়ে গেছে। Why? Because Q is constant. So moving the plate in constant force. দ্যাট মিনস এইখানে ওয়ার্ক ডানকে এই হোক চেক করে দেখতে পারি, যদি একই উত্তর পাবি। আমি করবো কি, ফাইনাল ওয়ার্ক ডান কত, ডিসপ্লেসমেন্ট কত, ডি হয়েছে, তো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট লিখতাম না, ডিসপ্লেসমেন্ট ডি থেকে 2D করি, মানে অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট কত, ডি হয়েছে, তাহলে আনসারটা কত হবে? কিউ স্কোয়ার বাই 2a এপসিলন নট ইন্টু ডি। এইটা করে দেখ, এটাই আমি যেটা লিখেছি হাফ সি স্কোয়ার, এই যে সি নটের ভ্যালুটা বসে যায়, সিম্পলাই কর, এটাই পাবো। বুঝে গেছে? বুঝতে পারছি? কারণ সি নটটা কত ছিল? সি নটটা ছিল এপসিলন নট এ বাই 2, বসিয়ে দেখে নে। কিউ স্কোয়ার উপরে রয়েছে 4 টাইমস সি নট, সি নট মানে এপসিলন নট এ বাই 2d, 2d উপরে চলে গেল, কি হলো? এটা এলো কিউ স্কোয়ার ডি বাই 2 এপসিলন নট। বুঝে গেল? কেন করতে পারলাম? বিকজ ফোর্স ইন কনস্ট্যান্ট। তাহলে দুটো কেস রয়েছে, একটা হচ্ছে কনস্ট্যান্ট চার্জে মুভ করাচ্ছি, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এখানে ইন্ডিকেট করতে হবে ভাই, বিকজ ফোর্স ইজ ভ্যারিয়েবল। ফোর্সটা যখন ভ্যারিয়েবল, আমি করে দেবো দেখ, এখানে হয়ে যাবে কি এপসিলন নট এ বাই ভি ইন্টু ভি স্কোয়ার ডিভাইড 2x স্কোয়ার ইন্টু ডিএক্স লিখবো তো, লিমিট ডি টু 2D। বোঝা গেল? তার মানে কি হচ্ছে দেখ, এটা এপসিলন নট এ ইন্টু ভি স্কোয়ার বাই 2টা বাইরে এলো, ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার ডিএক্স, এরকম নাম্বারটা পেলাম বিটুইন ডি টু 2D। 1/x স্কোয়ার মানে কত? -1/x, তার মানে হচ্ছে 1/2D -1/d, মানে একটা 1/2D পাচ্ছি। তাহলে এইটা করে দেখ, আলটিমেটলি হবে এপসিলন নট এ ইন্টু ভি স্কোয়ার বাই 4। ঠিক আছে, হয়েছে? চেক করে দেখে নাও। আগেরটা কত পেয়েছি? আগেরটা এটা পেয়েছি, ঠিক আছে? আগেরটা এটা পেয়েছি, কিউ স্কোয়ার ডি বাই 2 এপসিলন এরকম পেয়েছি। হ্যাঁ, এটা পেয়েছি। এবার চেক করে দেখতে হবে যে ঠিক পেয়েছি না ভুল পেয়েছি। এবার চেক করতে গেলে গন্ডগোল। হুম, একটু চেক করে দেখা ভালো করে। আমি এটা যেমন বের করলাম, আচ্ছা আগের অঙ্কটা একটু ভালো করে মাথা ঢোকায়, যে আগের অঙ্কটা যেটা বের করি দুভাবে বের করে দিবি। একটা হচ্ছে এই ফর্মুলা লাগিয়ে ওয়ার্ক ডান বের করেছি, আর একটা হচ্ছে এই ফর্মুলা লাগিয়ে ওয়ার্ক ডান বের করেছি, দিয়ে দুটোকে দেখলাম যে সেম আসছে, কোনো ইস্যু নেই। ঠিক আছে, এবার এনার্জি দিয়ে চেক করে দেখি যে ক্যাপাসিটির মধ্যে কি ছিল। ইনিশিয়াল এনার্জি কত ছিল এর মধ্যে? ইনিশিয়াল এনার্জি ছিল হাফ সি, সি মানে এপসিলন নট এ বাই, আচ্ছা এখানে হাফ সি স্কোয়ার লাগাচ্ছি কারণ ভিটা কনস্ট্যান্ট আছে। এইখানে ইটাকে কেমন লিখবো, এনার্জি ইনসাইড দ্য ক্যাপাসিটি লিখবো হাফ সি স্কোয়ার, ওখানে কিউ স্কোয়ার বাই 2c করে পড়েছি, তাই না? এখানে ভিটা কনস্ট্যান্ট আছে, হাফ সি স্কোয়ার লাগালাম, এপসিলন নট এ বাই ডি হচ্ছে ইনিশিয়াল সিটা, ইন্টু ভি স্কোয়ার মানে ভি স্কোয়ার রয়েছে, এরকম রয়েছে। আর ই ফাইনাল কত হয়ে গেছে? ই ফাইনাল হয়ে গেছে তোর হাফ সি মানে এপসিলন নট এ বাই 2d ইন্টু ভি স্কোয়ার, এরকম রয়েছে। তাই তো? হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। তাহলে আমি ওয়ার্ক ডানটা বের করেছিলাম কেমন করে? ইনিশিয়াল মাইনাস ফাইনাল করে দিলাম তো। হুম, চেক করে দেখ কত হলো, মিলছে? এইখানে কি হলো, ফাইনাল কমে গেছে, কিন্তু এখানে ফাইনাল কমে গেছে না, ওখানে কি হয়েছিল? ওখানে দেখ আমি করেছিলাম কি, এই ফাইনাল মাইনাস ইনিশিয়াল করেছিলাম। ঠিক আছে, ভালো করে খেয়াল কর, প্রত্যেকটা পয়েন্টকে ভালো করে খেয়াল কর, নয়তো গন্ডগোল থাকবে, কিন্তু কনসেপ্টের মধ্যে আছে।
এইখানে করেছেন কি ডেল্টা ই যেটা বের করেছিলাম ই ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অ্যান্ড দ্যাট নাম্বার ইজ পজিটিভ পেয়েছিলাম, তাই তো, টু স্কোয়ার বাই টু সি নট। তাহলে ফাইনালি এনার্জি বেশি স্টোর হয়ে আছে, ইনিশিয়ালি কম ছিল, এবার এনার্জি ইজ বিং অ্যাডেড, এনার্জি ইজ বিং অ্যাডেড টু দ্য ব্যাটারি, টু দ্য ক্যাপাসিটার, বুঝা গেছে, টু দ্য ক্যাপাসিটি এনার্জি ইজ বিং অ্যাডেড। এইখানে যখন ই ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলি তখন কি নেগেটিভ পাচ্ছিস সেটা, নেগেটিভ পাচ্ছিস, কিন্তু ওয়ার্ক ডান তো পজিটিভ পেয়েছি, এই নাম্বার তো পজিটিভ পেয়ে দিচ্ছি, কিন্তু এইখানে দেখ ই ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইজ নেগেটিভ, লেস দ্যান জিরো পেয়েছিস তুই। কিন্তু ওয়ার্ক ডান ইজ পজিটিভ, তাহলে কোথাও একটা ভুল করেছি, ঠিক আছে। তার মানে কি হয়েছে, তার মানে ভুলটা কোথায় সেটা আইডেন্টিফাই করতে হবে। আনসারটা মিলে গেছে, কিন্তু আনসারটা মিলে গেছে, আনসারটা মিললেই হবে না, আমাকে দেখতে পেতে হবে যে কোনটা প্রসিডিওর ওয়াইজ ঠিক। এখানে প্রসিডিওর ওয়াইজ কিন্তু ওয়ার্ক ডানটা যেটা বের করেছি দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, এইটা কারেক্ট আনসার, বাট ওয়ান্স ইউ ভেরিফাই দিস উইথ আওয়ার এনার্জি ভ্যালু, তখন আমরা দেখতে পাচ্ছি যে আনসারটা নেগেটিভ। তার মানে কি হয়েছে দেখ, এবার যদি ক্লোজলি সার্কিটটাকে দেখি, ইনিশিয়াল ধর বললাম এই সিচুয়েশনটা রয়েছে, তখন এই প্লেটে কত চার্জ ছিল, এই প্লেটে চার্জ ছিল তোর সিভি ছিল, এই প্লেটে মাইনাস সিভি ছিল, তাই তো, তখন পোটেনশিয়াল ডিফারেন্সটা ভি ছিল, বোঝা গেছে। যখন সেপারেশনটা ডি ছিল তখন এই সিচুয়েশনে ছিল, তো ফাইনালি কি হয়ে গেছে, ফাইনালি গল্পটা এরকম হয়ে গেছে, এখন সিটা কত, ওয়ান দ্য সেপারেশন টু ডি, সিটা কত হয়ে গেছে, সি বাই টু হয়ে গেছে তো, তাহলে এইখানে চার্জ কত, প্লাস সি বাই টু আছে, দেখ এখানে মাইনাস সি বাই টু আছে, বোঝা গেছে, ফাইনাল সিচুয়েশনে again it is connected with battery. That means initially যে প্লেটটা প্লাস সিভি চার্জ ছিল, now on that particular plate সি বাই টু চার্জ is there. That means সি বাই টু চার্জ flow through the circuit. আগে এটা ছিল না, এইখানে সি বাই টু ফ্লো করে গেছে, বোঝা গেছে। দ্যাট মিনস করসপন্ডিং টু দ্যাট হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান উইথ দ্য ব্যাটারি, ওয়ার্ক ডান বাই ব্যাটারি যদি দেখতাম তাহলে পজিটিভ প্লেটে চার্জটা ঢুকেছে, পজিটিভ প্লেটে চার্জটা ঢুকেছে, তো এনার্জি উইল বি লেস লস্ট বাই দ্য চার্জ, সো ব্যাটারি উইল ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। ওয়ার্ক ডান ব্যাটারি কত হচ্ছে, এটা তো বলুন সি বাই টু ইন্টু ভি, মানে সি ভি স্কোয়ার বাই টু, এটা বোঝা গেল, কিউ ইন্টু সি দিলে কিউ ইন্টু ভি, হয়েছে, ওয়ার্ক ডান ব্যাটারি সি ভি স্কোয়ার বাই টু, এবার সি এর ভ্যালুটা বসিয়ে দিয়ে সিটা কত ছিল, এপসিলন নট এ বাই ডি বসেছিলাম, ইন্টু ভি স্কোয়ার বাই টু ছিল, এটা ছিল, এইটা হচ্ছে ওয়ার্ক ডান ব্যাটারি, ঠিক আছে। তাহলে আমি পেয়েছিলাম যে আগে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল, ঠিক আছে, বোঝা গেছে, হয়েছে। তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট যেটা করেছে, আর ডিক্রিজিং ক্যাপাসিটির মধ্যে এনার্জি কি হয়েছে, কমেছে তো, ডেল্টা ই ইন ক্যাপাসিটার ইজ নেগেটিভ, তো কতটা কমেছে, ক্যাপাসিটির মধ্যে এনার্জি কমেছে, দেখ এপসিলন নট এ ভি স্কোয়ার বাই ফোর ডি কমেছে, ডিক্রিজিং ডিক্রিজ ইন এনার্জি, ঠিক আছে, তো এটা কমে গেছে, তাহলে কি হলো, ব্যাটারি দিয়েছে বলেই তো কমেছে, ব্যাটারি এখান থেকে বের করে নিয়েছে কিছু এনার্জি, তবেই তো কমেছে, বোঝা গেল। এবার এইটা আর এইটার যোগ কর, দেখ ব্যাটারি পেয়ে যাবে, ব্যাটারি দেখ যোগফলটা পেয়ে, মানে ওয়ার্ক ডান বাই ব্যাটারি যেটা হয়েছে নাথিং বাট দ্য ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট প্লাস ডেল্টা ই ইন ক্যাপাসিটি, বোঝা গেল কিছু। এইখানে চার্জ ফ্লো করেছে বলে ক্যাপাসিটি এনার্জি বেরিয়ে এসেছে, যতটা এনার্জি বেরিয়ে এসেছে প্লাস আমি যতটা করেছি এন্টার পার্টটা কে সাপ্লাই করবে, ব্যাটারি এখন সাপ্লাই করতে পারে, এবং আনসার ইজ কারেক্ট, বোঝা গেল। আমরা যখন ব্যাটারি থাকবে দেন অলওয়েজ ইউ হ্যাভ টু কনসিডার ওয়েদার দ্য চার্জ ইজ ফ্লোয়িং থ্রু দ্য ব্যাটারি অর নট। আগের অঙ্কটাতে এইসব অন্য ঘটনা করতে হয়নি, বিকজ দের ইজ নো কনসেপ্ট অফ ব্যাটারি। হ্যাঁ, ব্যাটারি থেকে নিয়ে ব্যাটারি ছাড়া কে দেবে, আমি যে ওয়াট করলাম এত জুল এনার্জি, ওয়াট মানে এনার্জি, এত জুল এনার্জি আমি নিয়েছি, করেছি, কাজ করেছি, এত জুল খরচ করেছি আমি কাজ করি, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট মানে অন ক্যাপাসিটি যদি করি এটা নেগেটিভ হয়ে আসবে, এই কাজটা আমি করেছি, কার উপরে, ক্যাপাসিটির উপরে কাজ করেছি, তার জন্য কি হলো, চার্জ, তার জন্য ক্যাপাসিটি এনার্জি চেঞ্জ হলো, প্লাস চার্জও ফ্লো করেছে একটা। আগে ধরেছিলাম কি এই যে এক্সটার্নাল এজেন্ট যেটা কাজ করেছে দ্যাট ইজ সোললি রেসপন্সিবল টু চেঞ্জ দ্য এনার্জি অফ দ্য ক্যাপাসিটি, এখানে ব্যাটারি ছিল না, সেই কারণে ইকুয়েশন ঠিক, এইখানে কি ছিল, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট যদি করি দ্যাট ইজ ইকুয়ালস টু ডেল্টা ই ইন ক্যাপাসিটার, সেই কারণে এসেছিল, ঠিক আছে, এইটা দুটো ইকুয়াল এসেছিল।
কিন্তু এইখানে কি হলো, এক্সটার্নালটা আছে প্লাস আমার রয়েছে একটা ব্যাটারি রয়েছে। তাহলে এক্সটার্নাল যা কাজটা করছে তার সঙ্গে ক্যাপাসিটি যে এনার্জি স্টোর হচ্ছে, হ্যাঁ, বাড়া বা কমা যাই হোক না কেন, মড ফর্মে নেবে এটাকে, দ্যাট শুড বি দ্য টোটাল ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি। ব্যাটারি কত কাজ করেছে, বুঝা গেছে? দুটো পার্টে এই অঙ্কটা ডিসকাস করতে হয়, দুটো পার্টে ডিসকাস করলাম আন্ডার দ্য কনস্ট্যান্ট চার্জ এন্ড আন্ডার দ্য কনস্ট্যান্ট। ঠিক আছে, কেন করলাম ডাইরেক্টলি পড়ার সাথে সাথে এটা মাথায় আসবে যে কেন এটা করলাম। কিন্তু ড্রব্যাকটা কোথায়, এই ধরনের ক্যাপাসিটার practically impossible to exist. Why? Because for this type of capacitor the force is always towards the plates. ঠিক আছে, এই দিকে একটা টার্ম আছে, ফোর্স আছে। So because of this force, হ্যাঁ, because of this force only the capacitor plates are attached, রাস্তাতে চলে আসছে। তার জন্য আমি বললাম উল্টো দিকে একটা ফোর্সকে লাগাতে হবে, which is impact। আমি কখনোই ক্যাপাসিটরকে টেনে ধরে রাখতে পারবো না। Why? Because that force is very very high in my, তাহলে সেই কারণে আমি উল্টো দিকে ফোর্স লাগাতে পারি না। দ্যাট মিনস হোয়াট এভার দ্য অ্যানালিসিস দ্যাট উই আর ডুইং ইজ বেসিক্যালি ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং পারপাস। ঠিক আছে, প্র্যাকটিক্যাল ইউজের জন্য এই ধরনের এয়ার কুল ক্যাপাসিটর ক্যান নট বি ইউজ। পয়েন্টটা ক্লিয়ার হয়েছে কি? কোনো ডাউট থাকলে বল। এই দুটো জায়গা কিন্তু বারবার 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 চালিয়ে চালিয়ে ভালো করে বুঝে দেখতে হবে যে কি হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি দুটো আলাদা সিচুয়েশন ডিসকাস করেছি। কারণ এবার ডাইলেকট্রিক যখন পড়বো, ডাইলেকট্রিক তো ইনসার্ট করা যায় দুভাবে করা যায়, এক কনস্ট্যান্ট চার্জ, এক কনস্ট্যান্ট পোটেনশিয়াল। সেই কারণে দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। এটা ছিল কনস্ট্যান্ট পোটেনশিয়াল। কনস্ট্যান্ট পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্স, কনস্ট্যান্ট পোটেনশিয়াল যখনই কথাটা বলা আছে দ্যাট মিনস ইউ হ্যাভ ফিক্স দ্য ব্যাটারি। কনস্ট্যান্ট চার্জ মানে দের ইজ নো ব্যাটারি, কোনো ব্যাটারি নেই। তার আন্ডারে দুটো সিচুয়েশন ডিসকাস করবো। ওকে, নাও উই গো ইনসাইড দ্য, হ্যাঁ বল। হুম, ওইটা দুটো একই, মড ওয়াইজ দুটো সেম নাম্বার না। আমি সেটাই বলছি, ব্যাটারি যে কাজটা করলো তার দুটো পার্টে। কোনটা জিরো হলো? নেগেটিভটা নিচ্ছি না তো ভাই। আমি কি বলছি, এটা ম্যাগনিটিউডটা নেবো, অ্যাবসলিউট ভ্যালুটা নেবো। ঠিক আছে, ক্যাপাসিটির মধ্যে এনার্জি কমে গেছে, কতটা এনার্জি কমে গেছে? তুই আনসার বলতে কি নেগেটিভ এত কমে গেছে বলবো? না, আমি তো বলছি ডিক্রিজ ইন এনার্জি। ডিক্রিজ কথাটা বললে তো নেগেটিভ সেন্স বসাবো না। তারপরে ওইটারও মড রয়েছে প্লাস এক্সটার্নালটারও মড নাম্বারটা রয়েছে। এই দুটোকে অ্যাড করলে যে এনার্জিটা পেলাম দ্যাট ইজ দ্য টোটাল এনার্জি সাপ্লাই বাই দ্য ব্যাটারি। ব্যাটারি এনার্জি দিয়েছে, ঠিক আছে, ব্যাটারি এনার্জি দিয়েছে, তবেই সেটা পসিবল হয়েছে। মাথা ঢুকে গেছে তো? এবার আমরা আসছি ড্রব্যাকটা যেটা বললাম সেটাকে রিমুভ করবো কেমন। সো ফর দ্যাট আই শুড গো ফর দ্য ডাইরেক্টিভ মেটেরিয়াল। তো ডাইরেক্টিভ মেটেরিয়ালের ব্যাপারে কি বলা যে ইট শুড বি নন কন্ডাক্টিং মেটেরিয়াল, এটা ইনসুলেটর হতে হবে। ইনসুলেটর যদি হয়ে গিয়ে থাকে দ্যাট ইজ নো ফ্রি মুভমেন্ট অফ চার্জ না। অ্যান্ড ওয়াই? বিকজ নো অর নেগলিজিবল ফ্রি চার্জ। কারণ ইনসুলেটর যখন মেটেরিয়াল ধরছি এর মধ্যে খুব ফ্রি চার্জ খুব কম হচ্ছে বা নেই প্রায়। এই ছিল তো ডাইরেক্টিভ, এই মাঝখানে ডাইরেক্টিভ বসে আছে। এইটা হচ্ছে সেই একটা প্লেট প্লাস টু চার্জ রয়েছে, এর মধ্যে আর একটা প্লেট যার মধ্যে মাইনাস টু চার্জ রয়েছে। হুম, দুটো আলাদা প্লেট রয়েছে। তাহলে আমরা দেখলাম যে দিস টু প্লেটস আর বিং পুল, এই দিকে পুল করবে। নাও ইন অর্ডার টু অ্যাভয়েড দ্য এফেক্ট অফ অ্যাটাচমেন্ট আমরা মাঝখানে মেটেরিয়ালটা প্লেস করে দিই। তো মাঝখানে মেটেরিয়ালটা থাকলে আর মুভ করা বন্ধ হয়ে গেল, মুভ করবে না। তো এইটা হচ্ছে অ্যাক্টুয়াল সেটআপ, এইটা আমরা ইউজ করি। হ্যাঁ, রিগার্ডিং দ্য মেটেরিয়াল বলা হলো নন কন্ডাক্টর হতে হবে, হ্যান্ড হতে হবে। মেনলি পোর্ট ফিলিং হতে পারে, মাইকা হতে পারে, গ্লাস হতে পারে, প্লাস্টিক হতে পারে, অক্সাইড ভেরিয়াস মেটাল। দিস আর বেসিক্যালি ইউজ অ্যাজ দ্য প্রোটেক্টিভ কোটিং অ্যান্ড দ্য ডাইরেক্টিভ। তাহলে বাইরে থেকে আমি এরকম দেখতে হবে, বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্লাস্টিকের কোট, ভেতরে প্লেটটা রয়েছে। হ্যাঁ, ভেতরে প্লেটটা রয়েছে, দুটো প্লেট থাকবে, তার মাঝখানটা ফিল করা হবে ওই ডাইরেক্টিভ। হ্যাঁ, এই যে সাদা রঙের যে পার্টটা দেখছি দ্যাট ইজ দ্য ডাইরেক্টিভ সিরামিক্স। এ করছি কি দুটো, মানে এইটা হচ্ছে এই সাদা রঙের দিকটা, এটাই ডাইরেক্ট। আর দুদিকে দুটো প্লেট, বাইরে থেকে কি দেখতে হবে? বাইরে থেকে এরকম একটা জিনিসটা দেখছি, এই একটা টার্মিনাল পজিটিভ, এইটা নেগেটিভ। এবার তোকে তার দিকে কানেক্ট, ওকে। তো দিস দ্য অ্যাকচুয়াল ক্যাপাসিটার। আর ভেতরে যখন ঢুকে দেখলাম তখন এরকম করে প্লেট প্লেট দেখতে পাচ্ছি। হুম, তাহলে হচ্ছে কি দু ধরনের মেটেরিয়াল ডাইরেক্টলি হিসেবে ইউজ করতে হবে। ক্যান বি মেড আপ অফ আইদার পোলার মেটেরিয়াল আর নন পোলার। পোলার মানে কি পার্শিয়ালি চার্জ রয়েছে, নন পোলার মানে দের ইজ নো পার্শিয়াল চার্জ। তো পোলার মলিকিউল যখন হবে, ধর বললাম যে কোনো একটা পোলার মলিকিউল রয়েছে, তার মানে নাও দ্য চার্জেস আর মিসিং। এইখানে যদি প্লাস ডেল্টা চার্জ রয়েছে, এখানে কোনো মাইনাস ডেল্টা চার্জ রয়েছে। সো বিকজ অফ দ্যাট there is a dipole moment is existing between these two.
ডাইপোল মোমেন্ট কোন দিক থেকে কোন দিকে আসে, সেটা হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। সো পি ইজ এক্সিস্টিং, পি ভেক্টর ইজ এক্সিস্টিং ফর দ্য পোলার মলিকুল উইথ এ পার্মানেন্ট ডাইপোল। ঠিক আছে, তো দে আর নট কোইনসাইডিং, মানে এর যে সেন্টারটা রয়েছে নেগেটিভ চার্জের যে সেন্টারটা আর পার্শিয়াল পজিটিভ চার্জের যে সেন্টারটা রয়েছে, দে আর নট কোইনসাইডিং উইথ ইচ আদার, দ্যাট মিন্স দেয়ার ইজ এ ডাইপোল মোমেন্ট এক্সিস্টিং উইদিন দ্য পোলার মলিকুল। আর একটা দেবো নন পোলার। নন পোলার মানে কি, নাও দ্য সেন্টারস আর কোইনসাইড। সেন্টার যদি কোইনসাইড করে যায় তাহলে এখানে পিটা কত, 0। ঠিক আছে, আমি ধর বললাম যে সি মলিকুলটার মধ্যে মাইনাস ডেল্টা চার্জ রয়েছে, প্লাস ডেল্টা চার্জ রয়েছে, এর মধ্যে মাইনাস ডেল্টা চার্জ, এর মধ্যে মাইনাস ডেল্টা চার্জ রয়েছে। তাহলে এখন আমি যে ডাইপোল ক্রিয়েট করবে, ও থেকে সি এর জন্য একটা পি ভেক্টর থাকবে এরকম করে, আর এইদিকে একটা পি ভেক্টর থাকবে, আলটিমেটলি ক্যান্সেল করে যাবে। তাহলে গোটা মলিকুলটার জন্য পি নেট তো 0 বলতে হবে। তো যদি নন পোলার মলিকুল হয়ে থাকে, দে হ্যাজ নো নেট ডাইপোল মোমেন্ট ইনিশিয়াল, কিন্তু পোলার থাকা মানে এদের মধ্যে একটা ডাইপোল মোমেন্ট ইনিশিয়ালি রয়েছে। ঠিক আছে, এবার আমি করলাম কি, নন পোলার যারা রয়েছে তাদের মধ্যে ইনডিউস ডাইপোল ক্রিয়েট করব বাই অ্যাপ্লাইং এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। এবার ধর বললাম বাইরে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড লাগিয়েছি, ই নট লাগিয়েছি। সো ওয়ান্স উই অ্যাপ্লাই দ্য ই নট, ইনিশিয়ালি কি প্লাস ডেল্টা আর মাইনাস ডেল্টা এখানেই ছিল। এখন বিকজ দ্য প্রেজেন্স দ্য ই নট, এই প্লাস ডেল্টা একটু এইদিকে শিফট করে গেছে, এইদিকে প্লাস ডেল্টা চলে এসেছে, আর মাইনাসটা এইদিকে শিফট করে যাবে। সো নাও দ্য সেন্টারস আর বিং সেপারেটেড। তো সেন্টারটা সেপারেট হয়ে গেল মানে একটা নেট ডাইপোল এইদিকে দেখতে পাচ্ছি। সো দিস পি কামস ডিউ টু দ্য প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক। বুঝা গেল, যে মুহূর্তে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আমি অ্যাপ্লাই করলাম, সো নাও দ্য চার্জ উইল শিফট। এই শিফটিংটা হলো বলে একটা ডাইপোল মোমেন্ট দেখতে পাচ্ছি, and this dipole moment is known as the induced dipole. That is not the direct. ডাইরেক্ট কখন ছিল, যখন পোলার ছিল তখন ডাইরেক্ট ছিল, পোলারের জন্য এই দিকটা আমি ছিলই ছিল, সবসময় থাকবে। কিন্তু নন পোলার হলো এই পিটাই 0 হয়ে বসে, এই দুটো ছিল। কিন্তু আমি নন পোলারকে আমি পোলারের মতো বিহেভ করাচ্ছি বাই অ্যাপ্লাইং দ্য এক্সটার্নাল। ঠিক আছে, তাহলে এখন যে ইন্ডিউসটা তৈরি হলো এটাকে পি ইন্ডিউস বললাম। ঠিক আছে, সো ওয়ান্স উই পুট এ নন পোলার মলিকুল under the presence of the external electric field, then inside the non-polar molecule also induced dipole moment happens. ঠিক আছে, induced dipole moment কিন্তু total dipole moment is always টোটাল ডাইপোল মোমেন্ট সবসময় দিয়ে যাবে। কেন, আমি যখন বললাম যে একটা পোলার মলিকুলকে নিয়ে এলাম, হ্যাঁ পোলার মলিকুলের মধ্যে একটা ইনিশিয়াল ডাইপোল মোমেন্ট ছিল, আমি এখন ইন্ডিউস কিছু করিনি। তাহলে বললাম যে এই যে একটা ডাইপোল দেখতে পাচ্ছি এর জন্য একটা পি ভেক্টর এই দিকে রয়েছে, এইটার জন্য ধর বললাম নেগেটিভ এইদিকে একটা পি ভেক্টর রয়েছে। অল দ্য পি ভেক্টরস আর অ্যালাইন্ড ইন ডিফারেন্ট ডিরেকশন। অল দ্য পি ভেক্টরস আর অ্যালাইন্ড ইন ডিফারেন্ট ডিরেকশন। আলটিমেটলি হবে কিনা, এই টোটালটার যদি পি নেট ভেক্টরটা দেখি, নেট ভেক্টর পি নেট, দ্যাট শুড বি দ্য সাম অফ অল দ্য ইন্ডিভিজুয়াল পি, এবং এই নাম্বারটা 0 বিকজ অফ ডিফারেন্ট অ্যালাইনমেন্ট অফ দ্য ডাইপোলস। একটা মলিকুল ওইদিকে বেঁকে আছে, একটা মলিকুল এইদিকে বেঁকে আছে, ইন্ডিভিজুয়ালি যদি দেখতাম এদের ইন্ডিভিজুয়ালি পি রয়েছে, বাট অ্যাজ এ হোল যদি পুরো মেটেরিয়ালটাকে একসাথে দেখি, তো টোটাল ডাইপোল মোমেন্ট ইজ অলওয়েজ 0। অ্যাভারেজ ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম ইজ অলসো 0। মানে এই যে মেটেরিয়ালটা রয়েছে তার মধ্যে যদি একটা ছোট্ট একটা ভলিউম দেখে নিই, এই একটা ভলিউমকে দেখলাম, এর মধ্যেও তো একটা ডাইপোল পড়ে আছে, দুটো তিনটে তো নয়, অনেকগুলো আছে এরকম। সো ইন্ডিভিজুয়ালি দে হ্যাভ সাম ভ্যালু অফ পি, বাট অ্যাজ এ হোল আমি যদি বলি পি নেট ইন দ্যাট পার্টিকুলার এরিয়া ভলিউম, দ্যাট ইজ অলসো 0। অ্যাভারেজ ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম ইজ অলসো 0। নেট চার্জ ইন স্মল ভলিউম ইজ অলসো 0। কেন, আমি যখন এই ডাইপোলটা এই ব্লকটার কথা দেখছি, ধর এই ব্লকটার মধ্যে দেখলাম যে আমার কাছে একটা ডাইপোল এরকম করে রয়েছে, তার মানে এই দিকটা হচ্ছে তো নেগেটিভ, এই দিকটা পজিটিভ। আবার একটা ডাইপোল এরকম করেছে, এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা রয়েছে নেগেটিভ পজিটিভ। আলটিমেটলি সবকটা নেগেটিভ আর সবকটা পজিটিভ যখন অ্যাড করলাম, কিউ ইজি, টোটাল কিউ 0 হয়ে গেল। সো যখন ছোট ভলিউমের মধ্যে দেখতে পাচ্ছি তখনও 0 হচ্ছে। ওয়াই, কেন করা হচ্ছে এই অ্যাপ্রক্সিমেশনটা? ওয়াই, বিকজ নাম্বার অফ ডাইপোলস ইজ ভেরি ভেরি। নাম্বার অফ ডাইপোল মানে কি, ধর বললাম যে এটা আমি ধর রয়েছে আমার কাছে, ধর বললাম এইখানে 10⁻20 নাম্বার অফ ডাইপোল। এই সংখ্যাটা এতটাই বেশি হয়ে যাবে যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার এফেক্ট ক্যান্সেল হবে। দে আর র্যান্ডামলি ওরিয়েন্টেড, বিভিন্ন দিকে আছে বলে এটা হচ্ছে। অ্যান্ড থার্মালি অ্যাজিটেশন। থার্মাল অ্যাজিটেশন কেন আসছে? বিকজ অফ রুম টেম্পারেচার অলসো দিস ডাইপোলস ক্যান নট বি ইন দ্য রেস্ট পজিশন, দে অলসো ভাইব্রেট। এই ভাইব্রেশনের জন্য বারবার অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যায়। ধর বললাম ইনিশিয়ালি একটা পিকে এইদিকে দেখি, পর মুহূর্তে দেখি যে পি ভেক্টরটা বেঁকে এইদিকে যায়। ঠিক আছে, বিকজ অফ অ্যাজিটেশন। সো বিকজ অফ সাম অ্যামাউন্ট অফ টেম্পারেচার ডিফারেন্স, ছোট্ট একটা টেম্পারেচার হলো এর মধ্যে আছে, বিকজ রুম টেম্পারেচার যদি রাখি এই মেটেরিয়ালটা রাখা রয়েছে, and because of that also they will
অ্যালাইন themselves in defined rotation, defined direction ওরা অ্যালাইন করে যাবে, and that is why because of thermal agitation now the dipole are aligned in defined direction. আর এই সমস্ত পয়েন্টগুলো কি সিগনিফাই করছে? আমাকে বলতে চাইছি যে নেট ডাইপোল মোমেন্ট ইনসাইড দ্য এন্টার ভলিউম জিরো পার ইউনিট ভলিউম, ধর বললাম এই ভলিউমটা বললাম 10 মিটার কিউব, এটা এইখান থেকে ছোট একটা ব্লককে বের করি 1 মিটার কিউবে, এই 1 মিটার কিউবের মধ্যে সমস্ত পয়েন্টগুলো স্যাটিসফাই করছে। Why? Because this number is very very high. এখানে 3-4টে ডাইপোল থাকলে বলতে পারতাম না, হ্যাঁ 3-4টের জন্য হচ্ছে না, অনেকগুলো রয়েছে, অনেকগুলো মলিকিউল রয়েছে বলে এই অ্যাজাম্পশন ইজ ভ্যালিড। ভালো কথা। সো ইন বোথ পোলার অ্যান্ড নন পোলার ডাইলেক্ট, আমি যাইনি না কেন পোলার নিয়ে নন পোলার, শুধুমাত্র একটা ডিফারেন্স থাকবে, যদি পোলার থাকে এদের একটা পি নেট ইন্ডিভিজুয়ালি ছিল which is not equal to 2, কিন্তু এজ এ হোল টোটাল ইন্ডিভিজুয়াল একটা ডাইপোলকে যখন দেখছিলাম, যদি অনেকগুলো ডাইপোলকে দেখি আলটিমেটলি পিটা জিরো, নন পোলারের জন্য জিরো ছিলই, পুরোটাই পিটা জিরো হয়ে গেল। এবার এদেরকে রাখলাম কি একটা এক্সটার্নাল, এবার সেই পোলার হোক নন পোলার হোক সব সময় ডাইপোল গুলোর পজিটিভ এন্ড গুলো যাবে কিন্তু টুয়ার্ড দি ইলেকট্রিক ফিল্ড, এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ, এই দিকটা পজিটিভ নেগেটিভ। সো অল দ্য ডাইপোল যেগুলো উল্টো পাল্টা ডিরেকশন ছিল, দে উইল বি অ্যালাইন অ্যালং দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, and once they will align the direction of the electric field, তাহলে এখন হবে কিনা এইগুলোর মধ্যে সমস্ত পি গুলো এখন অ্যাড হয়ে যাবে, এখন আর কাটবে না, সব পি গুলো ইন্ডিভিজুয়াল যে পি ভেক্টর গুলো ছোট ছোট পি ভেক্টর যেগুলো রয়েছে অল আর অ্যালং দ্য ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, আলটিমেটলি আমি দেখতে পাবো নেট ইলেকট্রিক ফিল্ড, নেট একটা ডাইপোল মোমেন্ট তৈরি হয়ে যাবে এখানে। সো ডিউ টু দ্য এক্সটার্নাল ফিল্ড এ নেট ডাইপোল মোমেন্ট ইজ ডেভেলপ। হোয়াট ইজ নেট ডাইপোল মোমেন্ট? পি নেট যদি লিখি, পি নেট ভেক্টর শুড বি ইকুয়াল টু সাম অফ ইন্ডিভিজুয়াল স্মল pi ভেক্টরগুলো, ভেক্টরগুলো একই দিকে থাকবে, অল আর অ্যালাইন দ্য সেম দিকে। এইগুলো হচ্ছে কিনা ছোট পিআই বলছি, ফর ওয়ান মলিকিউল, ছোট পি দিয়ে লিখছি ফর ওয়ান ডাইপোল, একটা ডাইপোল। আর বড় পি কাকে বলা হচ্ছে? বড় পি হচ্ছে নেট ডাইপোল অ্যাক্টিং অন দ্য ইন্টার ব্লক, ইন্টার মেটেরিয়াল। সো ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য এক্সটার্নাল ফিল্ড ইনডিউসড ডাইপোল মোমেন্ট কোনো আসেনি, কিন্তু ওভারঅল দেখবো যে সব কটার জন্য একটা করে পি 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 করে সবগুলো অ্যাড আপ। সো নেট ডাইপোল মোমেন্ট ইজ দ্যাট। এই যে নেট ডাইপোল মোমেন্টটা জিরো হলো, নেট চার্জ ইন এনি ভলিউম ইজ জিরো। আমি এখনো যদি এরকম একটা ভলিউমকে এর মধ্যে দেখি, দেখবো যে এর মধ্যে যে কটা ডাইপোল আছে, সিন্স দ্য নাম্বার অফ ডাইপোল ইজ ভেরি ভেরি লার্জ, অনেক বড় অনেক বড়। তাহলে টোটালিটিতে দেখবি যা নেগেটিভ নাম্বার আছে যা পজিটিভ নাম্বার আছে কেটে কেটে গিয়ে এসব কিছু জিরো। কিন্তু কিন্তু হবে কিনা অল দ্য ডাইপোলস আর অ্যালাইন ইন সাচ এ ওয়ে সো দ্যাট এই পার্টটা সবসময় একটা নেগেটিভ চার্জ দিলাম, সার্ফেসটাতে চলে আসবে নেগেটিভ চার্জ, আর এই সার্ফেসটা পজিটিভ চার্জ চলে আসবে কার? ডাইরেক্টলি মেটেরিয়ালটা। ইন্ডিভিজুয়ালি ভেতরে যদি ঢুকে দেখি, ভেতরে দেয়ার ইজ নো চার্জ, সো নেট চার্জ ডেন্সিটি অন দ্য সার্ফেস ইজ নন জিরো, অ্যান্ড দিস সার্ফেস চার্জ ডেন্সিটি ইজ নোন অ্যাজ দ্য ইনডিউস চার্জ। এইখানে যদি বলি মাইনাস সিগমা আই, এখানে প্লাস সিগমা আই। হোয়াট ইজ আই? আই ইজ ইনডিউস। এটা কেন এলো? বিকজ অফ এক্সটার্নাল ইলেকট্রিক। যখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা ছিল না, সো ডাইপোলস আর অ্যালাইন in different shape, বিভিন্ন দিকে বিভিন্ন ওরিয়েন্টেশনে ছিল। সো ওয়ান্স দে আর অ্যালাইন্ড অ্যালং এ পার্টিকুলার ডিরেকশন, এবার আমি দেখলাম যে এই যে এন্টার ব্লকটার কথা ভাবা হচ্ছে, ধর বললাম যে এবিসিডি বলে যে ডাইরেক্ট মেটেরিয়ালটাকে নিয়েছে একটা ব্লকের মধ্যে ভাগ। সো অন দ্যাট এবিসিডি ব্লক, এবি সার্ফেসে একটা নেগেটিভ চার্জ ইনডিউস হয়ে গেল, অ্যান্ড ডিসি সার্ফেসে দেয়ার ইজ এ ওয়ান পজিটিভ চার্জ বিং ইনডিউস। রেসপন্সিবিলিটি কে এলো? এই ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড আমি বাইরে থেকে তখন অ্যাপ্লাই, বিকজ অফ দ্যাট একটা চার্জ চলবে। সো এবার আমি আরো দু একটা জিনিসকে ডিফাইন করছি। হোয়াট ইজ দ্যাট? একটা নাম্বারকে বলা হলো পোলারাইজেশন ভেক্টর। তো ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম ইজ কল্ড দ্য পোলারাইজেশন। তো পি ভেক্টর ইজ ডাইপোল মোমেন্ট, দ্যাট মিনস ডাইপোল মোমেন্ট কি? ইন্ডিভিজুয়াল যে স্মল পিআই গুলোকে বের করে তার সাম, টোটাল ডাইপোল মোমেন্ট ডিভাইড বাই টোটাল ভলিউম, এই নাম্বারটা বলে যে পোলারাইজেশন। তাহলে তুই ভাব এই পিআইটা কার প্রপার্টি? পিআইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মলিকুলার প্রপার্টি অফ মলিকুল। কোন মলিকুল? সে আইদার পোলার হোক বা নন পোলার হোক। সো প্রপার্টি অফ মলিকুল, তো এই প্রপার্টি অফ মলিকুলের উপর ডিপেন্ড করবে যে পিআই নাম্বারটা কার বেশি কার কম। ঠিক আছে, কারণ পিআই নাম্বারটা বেসিক্যালি বেরোচ্ছিলাম করে প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা। ঠিক আছে, এই প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা নাম্বারটা মানে পার্সিয়াল যে পজিটিভ চার্জ বা পার্সিয়াল নেগেটিভ চার্জ কতটা করে আসবে, তার মধ্যে সেপারেশন কত হবে, দ্যাট ইজ বেসিক্যালি পিওরলি ডিপেন্ডস অন দ্য মলিকুল প্রপার্টি। তাহলে পিআই নাম্বারটা যত বাড়াতে পারবে ক্যাপিটাল পি নাম্বারটা বাড়বে। ঠিক আছে, ক্যাপিটাল পি নাম্বারটা বাড়বে। হোয়াট ইজ দ্যাট?
ভলিউম ইজ দ্য এন্টায়ার ডাইরেক্টলি ভলিউমটা কেমন করে বের করবো? বলবো যে এইটাকে রাখা ছিল তার মধ্যে, প্লেট দুটোর মধ্যে রাখা ছিল। তাহলে এই যে এরিয়াটা, সেটা হচ্ছে এরিয়া অফ দ্য প্লেট। আর এই যে ডিস্টেন্সটা, এইটা যে ডি, তাহলে ভলিউমটা মানে কি? লিখবো কেমন করে? সাম অফ পি আই যেটা রয়েছে ডিভাইড বাই এ ইন্টু ডি। পি আই মানে কি? পি আই মানে পি নেটটা, নেট ক্যাপিটাল পিটা ডিভাইড বাই এডি নাম্বার। ঠিক আছে? সো দ্যাট গিভস দ্য পি ভেক্টর, যেটা পোলারাইজেশন ভেক্টর বলা হলো। এই নাম্বারটা বেরিয়ে গেল যখন, তখন বললাম যে এই নাম্বারটা ডিপেন্ড করবে যে এই নাম্বারটা যত বেশি হবে, ক্যাপিটাল পি ভেক্টরটা যত বেশি হবে, দ্যাট মিন করসপন্ডিংলি সিগমা আই নাম্বারটাও বাড়বে। এটাই বোঝা গেল ইন্টেন্সিটি অফ সারফেস চার্জ দ্যাট কামস অন দ্য সারফেসে, সেই নাম্বারটা বাড়তে চলেছে বিকজ অফ ক্যাপিটাল পি ভেক্টর। হ্যাঁ, এবার আমি দেখতে চাইছি যে সিগমা আইটা কত। ধর বললাম যে আমি যখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড লাগিয়েছি, তাহলে এইখানে আমি দেখি যে এইখানে একটা মাইনাস 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 চার্জ এসেছে, and on that particular situation from the other surface there is a positive charge distribution. এইটাকে আমরা প্লাস সিগমা আই বললাম, এটাকে মাইনাস সিগমা আই বললাম। ঠিক আছে? এবার অ্যাট এনি পয়েন্ট পি যদি আমি ইলেকট্রিক ফিল্ড দেখি কত, তো আমি দেখবো কি একটা সিগমা আই এর জন্য কোন দিকে আসবে? ইনফাইনাইট শীট অফ চার্জ, ইনফাইনাইট শীট অফ চার্জ সিগমা আই রয়েছে, তার জন্য এই দিকে একটা আসবে সিগমা আই বাই 2 এপসিলন নট। এই মাইনাস সিগমা এর জন্য এইদিকে একটা আসবে সিগমা আই বাই 2 এপসিলন নট। বোঝা গেল? হ্যাঁ, বা যদি বলি যে পি পয়েন্টে আমাকে নেট ইলেকট্রিক ফিল্ড জিরো করতে হবে, হ্যাঁ, যদি একটা এটা কন্ডাক্টর ভাবতাম, ধর বললাম এটা একটা কন্ডাক্টর নেই, এটা একটা কন্ডাক্টর নেই, যদি বলতে একটা কন্ডাক্টর মেটেরিয়াল, তো আমি জানি যে ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি কত, তো জিরো হতে হবে। বাট হোয়াট ইজ ফাউন্ড দ্যাট দ্য ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি সিগমা আই বাই 2 এপসিলন প্লাস 2 এপসিলন মিন সিগমা আই বাই এপসিলন। সো ইন অর্ডার টু প্রোভাইড জিরো ইলেকট্রিক ফিল্ড, এই পি পয়েন্টে আর একটা ইলেকট্রিক ফিল্ড আসতে হবে, কার জন্য? দুটো এক্সটার্নাল। এটা কত? এটা তো হতে হবে কিনা সেম নাম্বার হতে ই নট হবে। ঠিক আছে? তার মানে ফর কন্ডাক্টর ই ডিউ টু ইনডিউস চার্জ শুড বিকজ টু ই নট হতে হবে তো অ্যাট পয়েন্ট পি। এটা মাথা ঢুকলো? অ্যাট পি হয়েছে? দ্যাট মিনস হোয়াট ইউ ক্যান সে দ্যাট ইজ ই নেট অ্যাট পয়েন্ট পি দ্যাট শুড বিকজ টু জিরো। সবসময় হতে হবে বিকজ ইট ইজ এ কন্ডাক্টর, বিকজ ইট ইজ এ কন্ডাক্টর। হয়েছে? ইন রিয়েলিটিতে কি হবে? ইনেটকে যদি বের করতে হয়, আমি করবো কেমন করে? এইখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি দেখ, ফর নন কন্ডাক্টর যদি জিওমেট্রি আসি, নন কন্ডাক্টর যদি বলি, কারণ ডাইরেক্ট মেটেরিয়াল নন কন্ডাক্টর দিয়ে তৈরি হবে, তাহলে ফর নন কন্ডাক্টর জিওমেট্রি যদি নন কন্ডাক্টর বলে থাকি, এই পি পয়েন্ট আবার এলাম, যদি বললাম এই দিকে একটা ইনট রয়েছে, এই দিকে একটা ইআই তৈরি হয়েছে। হোয়াট ইজ ইআই? ইআই ইজ নাথিং বাট সিগমা আই বাই 2 এপসিলন নট প্লাস সিগমা আই বাই 2 এপসিলন নট। তাই তো? দ্যাট মিনস সিগমা আই বাই এপসিলন নট। হয়েছে? বাট ফর নন কন্ডাক্টর জিওমেট্রি হোয়াট ইজ দ্য ইনেট? ইনেট ইজ নট ইকুয়াল টু। এইখানে এখন ইনেট কত বলবো? এইখানে ইনেট কে বলে দেবো আমি ই নট মাইনাস টু। That means there is a net electric field developed inside the conductor, inside the non-conductor material. And what is the value of E net? E net কে লিখে দেবো আমি, সিম্পলি লিখে দেবো E naught minus sigma I by epsilon. And what is E naught? E naught is basically external electric field due to the presence of surface charge on the plate. এটা কিন্তু প্লেট নয়, কিন্তু প্লেটের বাইরে বসবে, প্লেটের জন্য কত হবে? সিগমা আসবে, বাই এপসিলন নট থাকবে, মাইনাস সিগমা আই বাই এপসিলন নট। So what you understand that once you place the non-conductor dielectric material, E net will decrease. Net electric field কমলো তো, নেট ইলেকট্রিক ফিল্ড কমে গেছে। ঠিক আছে? আগে যেটা ইনট ছিল ভেতরে, হ্যাঁ, সেটা এখন কমে গেল। কেন ভেতরে ইনট ছিল বলছি? বিকজ when the capacitor is filled with air, what is the inside electric field? Inot. Now once I fill the capacitor plate with a dielectric material, E will reduce. ঠিক আছে? E will reduce. হয়েছে? So now we define the property that is called the K, dielectric constant of the metal. এখন তো ডিফাইন করা হয়েছে K is nothing but E external মানে E naught যেভাবে E net, এই নাম্বারটা K was। E net কোনটা? E net হচ্ছে আমার এই দিকে যেটা নেটটা আসছে, that is equals to how much? E naught minus EI। আমি এটাও বলেছি যে E net নাম্বারটা E naught থেকে কম হবে, so what happens to K number is always greater than 1 না, that is
বলতে পারবো কি কে নাম্বারটা একের থেকে বড় হবে সবসময়? হয় বিকজ ইনসাইড দ্য নন কন্ডাক্টর ম্যাটেরিয়াল, এটা হচ্ছে নন কন্ডাক্টর যার মধ্যে একটা ইনেট থাকবে which is not equals to 0. So for that innate is not equals to 0 and innate is also less than enough, আমি কি বলতে পারবো না যে কে নাম্বারটা একের থেকে বড়? So that property of the material is known as the directive. মিডিয়ামটার নাম ধরে ডাইরেক্টরি মিডিয়াম নাম। কেটা কি? কে হচ্ছে ফ্যাক্টর বাই হুইচ ইলেকট্রিক ফিল্ড রিডিউসেস ইনসাইড দ্য ডায়াগ্রাম। কতটা কমে গেল, কতটা কমে গেল। এটা সে ধর বললাম যে এইটা ফিল করা হয়েছে উইথ এয়ার। সো ফর এয়ার যদি করতাম তাহলে কে নাম্বারটা কত করতাম? ফর এয়ার কে নাম্বার ইজ ডাউন, there is no reduction. What is for k number should be 1. Why? যখন আমি এয়ার দিয়েছি ইনেট কত হতো? ইনটই হতো নাকি? বুঝে গেছে? If I fill the dielectric plate, if I fill the capacitor plates by air, then k is equals to 1. K যদি equals to 1 হয়ে গেছে, what happens to inlet? Inlet is also not. That means দুটো ইকুয়াল হয়ে গেল রেশিওটা। If this is filled with conductor, এটা তো কন্ডাক্টর দিয়ে একটা ফিল করে দিয়েছি, তো কন্ডাক্টর করলে কত? ইনেট কত হবে? 0 হয়ে যাবে। That means k becomes 1, tending to infinity. So minimum possible value of k is 1. এটা হচ্ছে মিনিমাম নাম্বার দেবে, আর এইটা হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে? So if I use a non-conductor, so k value should lie between 1 and n. K can never be less than 1. একের থেকে ছোট হতে পারে না। K can also not equals to 0 also. K 0 হতে পারে না। ঠিক আছে? So k value should lie between 1 and infinity. 1 is for the air or vacuum. Air or vacuum. দুটোর জন্য true. And if you fill the material by the conductor, then k is tending to infinity. তাহলে প্রথম পয়েন্ট যেটা স্যাটিসফাই করতে পারলাম যে once I fill the material between the plate with dielectric, then there is surface charge that comes. এখানে the sigma I charge আসছে নেগেটিভ, এখানে প্লাস sigma, it is the first point. And because the induced charge inside এ ভেতরে net electric field is reduced, কমে গেল। সেকেন্ড প্যারামিটার যেটা ডিফাইন করলাম that is the property of the material. তো প্রপার্টিকে বললাম কেমন করে? কতটা কমছে, ফ্যাক্টর বাই হুইচ দ্য ইনসাইড ইলেকট্রিক ফিল্ড ইজ রিডিউসড, কতটা কমে গেছে। সেখান থেকে দেখলাম যে কে নাম্বারটা লাই করবে কার মধ্যে? কে নাম্বারটা লাই করবে বিটুইন ইনফিনিটি অ্যান্ড 1, এর মধ্যে লাই। ঠিক আছে? তাহলে ফর নন কন্ডাক্টর কে ক্যান বি এনি ভ্যালু বিটুইন 1 to 10, 20, 30 এরকম রয়েছে। এরকম হতে পারে। ধর বললাম যে এরকম এইখানে দেখছি, ধর বললাম তোর কাছে দুটো মিডিয়ামকে নিয়ে এসেছি। লেট আস সে ফার্স্ট মিডিয়াম where k number is, let us say, 5. ঠিক আছে? k number is 5. আর এইখানে ধর বললাম যে k number is 2, এরকম রয়েছে। ঠিক আছে? k number is 2। তাহলে এইখানে কি হলো? ধর বললাম যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড লাগিয়ে দিই, ইনট আমি ধরলাম 10 লাগিয়ে দিয়েছি। তো হোয়াট ইজ দ্য ইনেট? এইখানে ইনেট কত লিখবো? ইনেট লিখবো কেমন করে? ইনট বাই কে, না ইনট বাই কে, তাহলে কত হয়ে গেল? এর মধ্যে হয়ে গেল 10/5 মানে 2। এইখানে ইনেট কত? এইখানে ইনেট হলো 10/2 মানে 5। বোঝা গেল কি? হ্যাঁ, তাহলে যার মধ্যে ইলেকট্রিক ফিল্ড যতটা কমেছে, ইলেকট্রিক ফিল্ড কতটা কমিয়েছে? এইখানে কমিয়েছে দেখ বেশি, তাহলে দ্যাট মেটেরিয়াল ইজ মোর পাওয়ারফুল। হ্যাঁ, সো ডাইরেক্টলি মেটেরিয়াল হ্যাভিং এ হাই ভ্যালু অফ কে রিডিউসেস দ্য ই সিগনিফিক্যান্টলি, অনেকটা কমিয়ে দিয়েছে দেখ, 10 থেকে 2-তে নিয়ে চলে এসেছে। 10 থেকে 2-তে এনেছে। আর এ করেছে কি 10 থেকে 5-এ এনেছে। সো আমি বলবো যে ক্যাপাসিটি ডাইরেক্টলি মেটেরিয়াল এ, আর ধর বললাম বি বললাম, তো এ ইজ মোর পাওয়ারফুল দ্যান বি। ভাই? বিকজ এ মেটেরিয়াল রিডিউসেস ইট সিগনিফিক্যান্টলি, অনেকটা কমিয়ে দিয়েছে। ঠিক আছে? তাহলে এবার আমরা অ্যানালিসিসের মধ্যে ঢুকছি। সো অন দ্য প্লেট লেট আস সে আই এম গিভিং চার্জ কিউ, এখানে কিউ চার্জ দেওয়া আছে, এখানে -q চার্জ দেওয়া আছে। সো ফ্রম দ্য প্লেট অ্যানালিসিস আই নো যে বাইরের প্লেটে সবসময় 0 থাকবে, ভেতরে এইখানে একটা সিগমা দেখবে, এখানে -সিগমা দেখবে, আর এখানে একটা সিগমা আই রয়েছে, এখানে একটা সিগমা আই রয়েছে। দিস সিগমা ইজ নেগেটিভ, দিস সিগমা ইজ পজিটিভ। ঠিক আছে? এটা রয়েছে। সো ইনেট কে কেমন করে লিখছি? অ্যাট এনি পয়েন্ট ইনেট কে লিখতে হয় ইলেকট্রিক ফিল্ড at point P, লেখার লজিকটা কি বললাম? E at point P, that is net electric field vector, that should be equals to E naught minus EI হবে।
ই নটকে লেখার জন্য লিখলাম যে সিগমা বাই এপসিলন নট মাইনাস লিখলাম সিগমা আই বাই এপসিলন নট, ঠিক তো? দ্যাট ইজ ইকুয়ালস টু ইনেট। না হোয়াট ইজ ইনেট? ইনেট আবার এখানে যদি কে ডেফিনেট লাগে, কে মানে কি ই নট বাই ইনেট, ঠিক আছে? সো ইনেট ইজ হোয়াট? ই নট বাই কে, দ্যাট ইজ ইকুয়ালস টু ই নট বাই কে লিখতে হবে। And what is E naught? E naught is sigma by epsilon naught into K. So I got a relation between sigma and sigma I. তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এক্সট্রন গুলো কাটা, তাহলে বলতে সিগমা মাইনাস সিগমা আই শুড বি ইকুয়াল টু সিগমা বাই কে, ঠিক আছে? তাহলে সিগমা আই ইকুয়ালস টু আর সিগমা আই ইকুয়ালস টু সিগমা ইনটু 1 minus 1 by. So this relation will give the value of sigma. Induced কতটা আসবে? So induced কতটা আসবে that depends on K. K নাম্বার যত বাড়বে, K যত বাড়বে তাহলে ইন্ডিউস চার্জ কি হবে? K বাড়া মানে 1 by K কমে যাওয়া, মানে সিগমা আই বেড়ে যাবে তো, বোঝা গেল? সিগমা আই বাড়বে। So more the K number, more the strength of the material, dielectric material. So K যত বাড়লো 1 by K নাম্বারটা তত ছোট হলো, 1 minus that ছোট number is increasing, and then sigma I will increase. Because I don't have to change the sigma. Sigma is fixed. যে মুহূর্তে আমি এটা চার্জ অ্যাড করলাম, so sigma নাম্বারটা কনস্ট্যান্ট কিন্তু। Sigma is what? Sigma is equal to Q by A. কতটা চার্জ দিয়েছি কতটা প্লেট এরিয়া, sigma number is constant. So corresponding to that, what is the sigma I number? Sigma I should be equal to sigma into 1 minus 1 by. ঠিক আছে? Now we have to check what is happens to the capacity. তাহলে এত তন্ন করে আমি ক্যাপাসিটি থেকে বাড়াতে পারলাম না কমাতে পারলাম সেটা দেখি। তো সি কে লিখবো কেমন করে? সি ইকুয়াল টু যে কিউ বাই বি। হোয়াট ইজ ভি? ভি ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা কিউ হচ্ছে কিউ, আর ভি ইকুয়ালস টু কি লিখবো? আচ্ছা কিউ কে লিখে দে সিগমা ইন্টু এ লিখে দিই, ডিভাইড ভি কে লিখে দে ই বাই ডি, মানে ই বাই বলবি ই ইন্টু ডি, ঠিক আছে? ইটা কি? ইটা হচ্ছে নেট, ইটা নেট। তাহলে এখানে লিখে দে এটাকে সিগমা ইন্টু এ বাই ইডি হলো, তাহলে ইডি নাম্বারটা কত? ইডি নাম্বারটা এখান থেকে লিখে দে এটাকে এরকম করে, সিগমাটাকে লিখে দিলাম সিগমা, আচ্ছা সিগমা কেন লিখবো? ইটাকে লিখে দে হোয়াট ইজ ই? ই ইকুয়ালস টু হচ্ছে কত ছিল? ই লিখে দিলাম সিগমা বাই কে এপসিলন নট, ঠিক আছে? সিগমা ইন্টু এ ডিভাইড বাই সিগমা, উপরে কে এপসিলন নট চলে গেল, নিচে চলে গেল ডি চলে গেল, বোঝা গেল কি করলাম? এই ই নাম্বারটাকে মডিফাই করছি। ই নাম্বার ইজ হোয়াট? ই নাম্বার ইজ ইলেকট্রিক ফিল্ড ইনসাইড, হ্যাঁ? ইপি নাম্বার, ইনেট নাম্বার, ইনেট নাম্বারটা কত? কে সিগমা বাই কে এপসিলন নট পেয়েছি না, ওটা এখানে বসিয়ে দিলাম, তাহলে সিগমা সিগমা কাটলো, পড়ে থাকলে কত? এপসিলন নট এ বাই ডি আগে ছিল, মাল্টিপ্লাই করলাম কে দিয়ে, সো ক্যাপাসিটেন্স উইল ইনক্রিজ। সেকেন্ড পার্টটা আমরা ফুলফিল করতে পারলাম। ফার্স্ট ছিল কি যাতে তেলগুলো না জুড়ে যায়, নেক্সট ছিল যে সিটা যাতে বাড়ে, দুটোই হলো। ওকে, সো সি ইজ বিং ইনক্রিজড। কতটা বাড়বে কতটা কমবে ডিপেন্ডস অন কি, তাহলে পুরো জিনিসটা ডিপেন্ড করছে ডাইলেকট্রিক মেটেরিয়ালটার উপর। If the material has more amount of strength, that means K is on the higher side. If the K is on the higher side, that means the C number also on the higher side. So we are developing a capacitor which is having a more value of capacitance than the earlier one. আগেরটার থেকে বেশি হলো, হ্যাঁ আগে যখন এয়ার দিয়ে শুরু করা হয়েছিল তার থেকে বাড়লো। দ্বিতীয় কথা হচ্ছে কি না, নাও দা অ্যাটাচমেন্ট অফ দ্য প্লেট, ওইটাকে আমরা প্রিভেন্ট করতে পারলাম, এখন প্লেটগুলো জুড়ে যাবে না, প্লেটগুলো সেপারেট অবস্থা থাকবে, বিকজ নাও দা ক্যাপাসিটার ডাইরেক্টলি মেটেরিয়াল রয়েছে দ্যাট ইজ প্রিভেন্টিং দ্য প্লেটস টু স্টিক টুগেদার, বোঝা গেছে? এইটা হচ্ছে ডাইরেক্ট্রিকের ইউজ। এবার আমরা শিখবো যে হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য মেটেরিয়াল। হ্যাঁ, বারবার যখন স্ট্রেংথ বলছি, ডাইরেক্ট্রিক স্ট্রেংথ, এর একটা গল্প হচ্ছে ব্রেকডাউন। তুই ভাব যে একটা সিচুয়েশন ক্রিয়েট করলাম, ওয়ান্স আই এম ইনক্রিজিং দিস ই, ইটা কি বাইরে যেটা অ্যাপ্লাই, হ্যাঁ বাইরে যেটা অ্যাপ্লাই করি এক্সট্রা ইলেকট্রিক। তাহলে ইফ আই ক্লোজলি লুক অ্যাবাউট দিস ডাইরেক্টলি, ধরো এই একটা ডাইপোল ছিল যার মধ্যে এইখানে ছিল ছোট কিউ চার্জ, আর ভাব এখানে মাইনাস কিউ চার্জ। সো ইফ আই ইনক্রিজ দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ই নট নাম্বারটা, এটাকে ই নট দিলে তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক, ইফ আই ইনক্রিজ দ্য ই নট নাম্বার, সো ফোর্স অন প্লাস কিউ চার্জ যেটা ছিল, সো এইদিকে থাকবে যেটা ই নট ইন্টু কিউ নট, কিউ নাম্বারটা, আর এর উপর থাকবে কোন দিকে এরিয়াটা ই নট ইন্টু কিউ। দ্যাট মিনস দ্য ডাইরেক্ট্রিক ইজ স্ট্রেচড, যত ই নট নাম্বারটা বাড়বো এই ফোর্স গুলো বাড়ছে, সো আলটিমেটলি 1 পয়েন্ট উইল কাম when the dielectric will break. হ্যাঁ, ডাইরেক্ট্রিক উইল ব্রেক।
So the maximum amount of electric field that can be withstand by this, maximum amount of electric field that can be withstand by the dielectric material is known as the dielectric strength. So dielectric strength ব্যাপারটা কি, ডিএস যে নাম্বারটা সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম, যতদূর দিয়ে উইথস্ট্যান্ড করতে পারে। তার বেশি যদি দিয়ে দিই তাহলে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই লিমিটটা, ডাইরেক্ট স্ট্রেন্থের লিমিটটা সবসময় কি স্যার, ইলেকট্রিক ফিল্ড নেবে, মানে আইদার নিউটন পার কুলম অর ভোল্ট ইন্টু মিটার, ভোল্ট বাই মিটার, ঠিক আছে। এই দুটো ইউনিটে ডাইরেক্ট স্ট্রেন্থ লেখা হবে, বুঝে গেছে। কিছু কিছু মেটেরিয়াল আছে যাদের ডাইরেক্ট স্ট্রেন্থ অনেক বেশি, কিছু কিছু মেটেরিয়াল আছে যাদের ডাইরেক্ট স্ট্রেন্থ অনেক বেশি হবে দেন দা এয়ার। এয়ারের তো কিছুই নেই বেসিক্যালি, কিন্তু যখন মেটেরিয়াল ঢোকাচ্ছি তারপর কে নাম্বারটা যত বাড়াবো আমি তত বাড়াবো। এবার আমরা ব্রেকডাউন ভোল্টেজে পাবো, ব্রেকডাউন ভোল্টেজ। এবার আবার সেই একই জিনিস, ধর বললাম যে এরকম একটা সিস্টেম বানাচ্ছি, দুটো সিচুয়েশন ভাবার চেষ্টা কর। একটা ব্যাটারি দিয়েছি, এখানে একটা ব্যাটারি দিয়েছি, ভি দিয়েছি, এখানে একটা ব্যাটারি দিয়েছি। তো ইনিশিয়ালি লেট আস সে দ্য সেপারেশন বিটুইন দ্য প্লেটস ইজ ডি, কিন্তু একটা ডি ছিল, আমি বললাম ডি থেকে 2D করুন, ডি থেকে 2D করুন। তো এইখানে যে মেটেরিয়ালটা রয়েছে তার জন্য যা কে রয়েছে এইখানেও সেই কে কনস্ট্যান্ট হবে, সেম, ঠিক আছে, সেম মেটেরিয়াল। এবার আমি দুটো সিচুয়েশন চেক করছি। এবার ধর বললাম গ্র্যাজুয়ালি আমি ভি নাম্বারটা ইনক্রিজ করছি। একটা ক্যাপাসিটর ভি সেপারেশন রয়েছে, আর একটা ক্যাপাসিটর 2D সেপারেশন রয়েছে। তাহলে ফর দ্য ফার্স্ট ক্যাপাসিটর অ্যাজ ভি ইনক্রিজেস, ভি যত বাড়ছে, ভি যত বাড়ছে, ইলেকট্রিক ফিল্ড যেটা বলে ভি বাই ডি, এই নাম্বারটা কি হবে, ইনক্রিজ করবে তো, বিকজ ডি ইজ কনস্ট্যান্ট। এই ক্যাপাসিটর ডিতে রেখে এই ভি নাম্বারটা যদি গ্র্যাজুয়ালি বাড়বে, ঠিক আছে, ভি নাম্বারটা বাড়িয়েছে। বাড়ি যেমন ইলেকট্রিক ফিল্ডও বেড়ে বেড়ে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড বাড়তে 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 একটা সময় আসবে যে এই মেটেরিয়ালটার যে ডাইপোলটা ছিল দ্যাট ক্যান নট উইথস্ট্যান্ড দ্যাট ইনওয়ার্ড, আর এখানে ইনওয়ার্ড টু করে আসছিল, মাঝখানে ভাঙবে, ভাই ই নাম্বার ইউনিটস, বুঝে গেছে। ই নাম্বারটাকে ইনডাইরেক্টলি বাড়ালাম কেমন করে, বাই চেঞ্জিং দ্য ব্যাটারি। So once I change the battery potential, E by D, V by D নাম্বারটা বাড়তে শুরু করলো, তাহলে E will increase. Ultimately, one point will come when the dielectric material will break. Similarly, এইখানে একই সিচুয়েশন করলাম, এখানে ভি ছিল, এখানে ভি নাম্বারটাকে বাড়ালাম। সো ই নাম্বার যেটা লিখবো কতটা, ভি বাই 2D নাম্বার, এটা উইল অলসো ইনক্রিজ, তাই তো, বোঝা গেছে। সো তুই ভাব, ধর বললাম যে এর ব্রেকডাউন ভোল্টেজ বলা রয়েছে, ধর বললাম 20 ভোল্ট। What is the meaning of 20 volt? So 20 volt is that whenever we apply a 20 volt potential difference across the capacitor plate, then the electric field is that much, which is the maximum value of electric field that can withstand. এরপরে যদি বাড়ায় 20 থেকে যদি একটু বাড়িয়ে দিই তাহলে এটা ভেঙে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তুই বল যে আমি যে দুটো ইয়ে করছি, এক্সপেরিমেন্ট করছি, প্রথম 20 নাম্বারটা কোথায় রিচ করবে, এই ভি বাই ডি এর জন্য রিচ করবে না ভি বাই 2D এর জন্য রিচ? দুটোই মেটেরিয়াল রয়েছে, দুটোই সেম ডাইলেকট্রিক। সো ফর সেম ডাইলেকট্রিক ব্রেকডাউন ভোল্টেজ গুবেন সেম। তাহলে তুই ভাব যে আমি ভি নাম্বারে 0 থেকে 2 করলাম, 2 থেকে 4 করলাম, 10 করলাম, এই করতে করতে বাড়ি বাড়ি যাচ্ছি। এইখানেও 0 থেকে 2 করেছি, 4 করেছি, 10 করেছি। কোথায় 20 নাম্বারটা প্রথম রিচ করবে, এইখানে না এইখানে? কি মনে হয়, ফার্স্ট কেসে না সেকেন্ড কেসে? হ্যাঁ, ফার্স্ট কেসে প্রথমে রিচ করে দেবে, ভাই বিকজ ভি বাই ডি রয়েছে, এখানে হাফ আপ করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট মেটেরিয়ালটা আগে ভাঙবে, নষ্ট হবে, এটা পরেরটা ছিল, বোঝা গেল। তার ব্রেকডাউন ভোল্টেজ কেমন করে লেখা হচ্ছে, ভিভি কে লেখা হয়, কারণ 24 নাম্বার লিখেছি, এরকম ব্রেকডাউন ভোল্টেজ দ্যাট ইজ নাথিং বাট দ্য ডাইলেকট্রিক স্ট্রেংথ ইন্টু সেপারেশন বিটুইন দ্য ক্যাপাসিটি, এটা যে ব্রেকডাউন ভোল্টেজ ফর্মুলা, ঠিক আছে। ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে একটা প্রপার্টি, যেমন ডাইলেকট্রিক স্ট্রেংথ হচ্ছে একটা প্রপার্টি, ব্রেকডাউন ভোল্টেজ একটা প্রপার্টি। ওই নাম্বারটা তোকে দেওয়া থাকবে, তোকে বলতে পারতো যে কখন রিচ করবে, কখন রিচ করবে, কোনটা আগে ব্রেক করবে, কোনটা আগে খারাপ হবে, সেটা তোকে বুঝতে পারতে হবে। সেটা বোঝে কেমন করে, ব্রেকডাউন ভোল্টেজ। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কি? সো অ্যাজ ইউ ইনক্রিজ দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, গ্র্যাজুয়ালি দ্য ডাইপোলস আর বিং স্ট্রেচড। এই স্ট্রেচিং এর এফেক্টের জন্য মাঝখান থেকে ডাইপোলের বন্ডটা ব্রেক করবে, and because of the breakage of the bond,
আমরা বললাম যে ডাইরেক্টলি মেটেরিয়ালটা ব্রেক করে গেছে, দ্যাট মিনস ইট ইজ ড্যামেজ, ইউ ক্যান নট ইউজ দ্যাট মেটেরিয়াল ফর। এই যে ব্রেক করলো এট এ পার্টিকুলার ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড, হুম, এই যে এক্সট্রা ইলেকট্রিক ফিল্ডটা বাড়াচ্ছিলাম, বাড়াতে 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 ধর কথার কথা বললাম যে করসপন্ডিংলি যখন তুই 10 ভোল্ট পার মিটার করেছিস ধর, তখন বললাম যে এটা ইনভার্টার ভ্যালু যখন 10 রিচ করেছে তখন বললাম বন্ডটা ব্রেক। This 10 number signifies what? This 10 number signifies the dielectric strength. And materialটা can withstand up to that 10. But আমরা যখন ক্যাপাসিটি ইউজ করছি আমরা কিন্তু ডাইরেক্ট ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি না, আমরা দিচ্ছি পোটেনশিয়াল ডিফারেন্স বাই ব্যাটারি। ব্যাটারি ইজ ক্রিয়েটিং এ পোটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য ম্যাটেরিয়াল। এবার বললাম যে ভি নাম্বারটা ই থেকে বাড়াতে হবে। আমি আগের গল্পটা শিখলাম যে ই নট হ্যাজ টু ইনক্রিজ, ই নটটাকে বাড়াতে পারবি যখন ব্যাটারি লাগিয়েছি এখানে। The battery potential as you increase gradually, so both the capacitor are withstanding high amount of potential. V যত বাড়বে ই যত বাড়বে, বাড়তে 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 ই নাম্বারটা যখন ডাইরেক্ট ইনস্ট্যান্ট রিচ করে যাবে তখন কি বলতে পারবো না যে ক্যাপাসিটি ভেঙে গেল, নষ্ট হয়ে গেল। কার ডিএসটা আগে রিচ করবে, এই ভি বাই ডিটা আগে রিচ করবে, ভি বাই ডিটা পরে রিচ করবে। দ্যাট মিনস ভি বাই ডি নাম্বারটা ফার্স্ট ক্যাপাসিটরের জন্য আগে ব্রেক দেখতে হবে, ব্রেক ডাউন দেখতে হবে, তারপর সেকেন্ড ক্যাপাসিটর। বুঝছে, বুঝা গেল? তাই একটা অঙ্ক করতে বুঝে যাবো যে ফাইন ব্রেকডাউন ভোল্টেজ অফ সিস্টেম, দুটো ক্যাপাসিটর ছিল, এই এই নাম্বারগুলো কিন্তু ক্যালকুলেট করতে হয়। হ্যাঁ, এই নাম্বারগুলো ব্রেকডাউন ভোল্টেজ থেকে যে ম্যানুফ্যাকচারার সেটাকে বলে দেবে। ওয়াই? বিকজ যখন আমি পার্টিকুলার মেটেরিয়ালটা চুজ করেছি, ইউ নো দ্যাট দিস মেটেরিয়াল ক্যান উইথস্ট্যান্ড দ্যাট ম্যাচ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক। তাহলে যখন ওই ইনওয়ার্ড নাম্বারটা জানি কতদূর অব্দি মেটেরিয়ালটা উইথস্ট্যান্ড করতে পারে, করেসপন্ডিং টু দ্যাট হোয়াট ইউ ক্যান নো, ইউ ক্যান ক্যালকুলেট দ্য ব্রেকডাউন ভোল্টেজ ফর দ্যাট। বিকজ গ্যাপটা আমাকে জানা আছে, বিভি কে বের করবো কেমন করে, ইলেকট্রিক ফিল্ড ডাইরেক্ট স্ট্রেন ইন্টু ডি। এই ব্রেকডাউন ভোল্টেজটা, কারণ ডিটা কিন্তু ক্যাপাসিটর যে তৈরি করে সেই জানে, হ্যাঁ, ম্যানুফ্যাকচারার জানে হোয়াট ইজ দ্য ডি বিটুইন দ্য প্লেটস। সো ওয়ান্স আই নো দ্য ডি নাম্বার, আর ই নট ইজ বেসিক্যালি দ্য ডাইরেক্টিং স্ট্রেন্থ দ্যাট ইজ ডিপেন্ডেন্ট পিওরলি অন দ্য মেটেরিয়াল ইটসেলফ। তাহলে ই নট জানা আছে, ডি জানা আছে, তাহলে আমি বিভিটা বের করতে পারবো। এরকম দুটো ক্যাপাসিটরকে নিয়ে, যার বিভি হচ্ছে 14, বিভি হচ্ছে 10, ক্যাপাসিটি 6003 দেওয়া রয়েছে, 6003 দেওয়া রয়েছে। তাহলে তুই আমাকে প্রথম বলে দে যে এই যে ইয়েটা রয়েছে, কার মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটর রয়েছে, and whose breakdown voltage is 10 volt, so what is the maximum charge that can be coming to this plate? তাহলে আমি কি বলতে পারবো যে এই প্লেটে 60 আসবে, এই প্লেটে -60 আসবে, এইখানে কত 42, এখানে -42 আসবে তো। বাট দিজ আর কানেক্টেড ইন সিরিজ, এই দুটো ক্যাপাসিটর সিরিজে কানেক্ট করা আছে। তাহলে ধর বললাম এইখানে একটা ক্যাপাসিটর রয়েছে, এইখানে একটা ক্যাপাসিটর রয়েছে, দে আর কানেক্টেড ইন সিরিজ অ্যান্ড ইউ আর সাপ্লাই উইথ দ্য ব্যাটারি। তাই গ্র্যাজুয়ালি যখন আমি বলবো যে এইখানে যে চার্জ এলে এখানে কিউ এল, এখানে -কিউ আসবে, এইখানে +কিউ এল, -কিউ আসবে, অল দ্য চার্জেস আর সেম হতে হবে। তারপরে 42 আর 60 মধ্যে 42 প্রথমে রিচ করে যাবে, তারপর 60 রিচ করবে, বুঝে গেল? 42 প্রথমে রিচ করবে, তারপর 60 রিচ করবে, এটা মাথা ঢুকেছে তো? তাহলে এই প্লেটটা আগে ব্রেক করবে। সো ম্যাক্সিমাম চার্জ ফর দ্য সিস্টেম ইজ 40। বিয়ন্ড 40 যদি চার্জ এনে দিই, তাহলে এ তো মানে বি ক্যাপাসিটর নষ্ট হয়ে গেল, এটা বেঁচে আছে ঠিক, কিন্তু সিস্টেম তো আর থাকবে না, বুঝা গেছে? সো ম্যাক্সিমাম চার্জ দ্যাট কামস ইনসাইড দ্য সিস্টেম ইজ 42। এই 42 যদি চার্জ আনতে হয়, হোয়াট ইজ দ্য ব্রেকডাউন ভোল্টেজ দেন? সো ব্রেকডাউন ভোল্টেজ শুড বি রিটেন অ্যাজ, আমি ভি নাম্বারটা বের করে দিই, কততে 42 আসবে, তো কিউ ম্যাক্স বাই সি ইকুইভ্যালেন্ট। বুঝা গেল কি করলাম? কিউ ম্যাক্স বাই সি ইকুইভ্যালেন্ট। তো কিউ ম্যাক্স কত, 42 দেখতে পাচ্ছি, আর সি ইকুইভ্যালেন্ট কত, 6 আর 3 আছে, এরা আছে সিরিজে আছে, সিরিজে মানে এদের হচ্ছে 2, মানে 21। বুঝা গেছে? 21 ভোল্টের ব্যাটারি যখন কানেক্ট করলাম তখন এটা দেখলাম অন দ্য ভার্জ অফ ব্রেকডাউন। ম্যাক্সিমাম 21 ভোল্ট অব্দি এই ক্যাপাসিটর সিস্টেমটা উইথস্ট্যান্ড করতে পারবে। সো ইন অর্ডার টু রান দ্য এন্টায়ার সিস্টেম সেফলি, ইউ শুড লোয়ার দিস ভোল্টেজ। ঠিক আছে? আমি ধর একটা অঙ্কন করে দেখা যে এরকম সব নাম্বার দেওয়া রয়েছে, আমি বললাম এখানে 40 ভোল্টের ব্যাটারি। তুই যদি এই কনসেপ্ট না জানি, সার্কিটটা তুই বলবি কত চার্জ এসেছে, বলে দিবি, তাই তো? 40 ভোল্টের ব্যাটারি রয়েছে, তুই এখন বলবি চার্জ কত, তখন তুই কি বলবি? তখন চার্জ বলবি তো কত, সি 2 পেজ 80 করে বলবি তখন, তাই তো?
বোঝা গেছে কি বললাম? এখানে তুই বলবি যে এখন এর মধ্যে প্লাস 40 বলবি, এটা 40 রয়েছে, এর মধ্যে 80 থাকবে, এখানে -80 থাকবে, এখানে প্লাস আসবে, মাইনাস আসবে, এটা আনসার করে আসবি তো। বোঝা গেছে? এটা ভুল, এটা করলে ভুল হয়ে যাবে। কেন? আই হ্যাভ টু চেক whether the capacitor can withstand that much amount of charge or not. সেই কারণে ব্রেকডাউন ভোল্টেজ কনসেপ্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা থাকে অনেক সময় অঙ্ক দেওয়া, তোকে মাথায় রাখতে হবে এটা কি দেওয়া আছে, তার মানে তোকে বের করতে বলেছে যে কতটা ম্যাক্সিমাম উইথস্ট্যান্ড করতে পারে। এই নাম্বারটা যে মুহূর্তে হবে তখনই বিভিটা বের করতে হবে সিস্টেমের, বিভি ফর সিস্টেম। ঠিক আছে? আদারওয়াইজ বের করতেই পারতাম না, আদারওয়াইজ বের করতেই পারতাম। হয়েছে? তাহলে আজকে এখানে রাখলাম, একদিন আমার এখান থেকে দেবো, আর একটু পার্ট বাকি আছে, এটা হলেই শেষ। ওকে।